বাড়িতে এসে পৌঁছলাম। শ্রাবণীর আব্বু আর আমার আব্বু সামনে এসে দাঁড়ালো। কিছু বলার আগে শ্রাবণীর আব্বু প্রশ্ন করে, এতক্ষণ কোথায় ছিলে তোমরা? ওনার গলা শব্দটা বলে দিচ্ছে আমাদের দেরি করাতে তিনি বেশ অখুশি। আবার এটাও বলে দিচ্ছে বিশেষ অপরিচিত ছেলের সাথে শ্রাবণী কেন এত মিশছে। এতই যখন মেয়েকে নিয়ে চিন্তা, তো তাকে সামলান। আমাকে শুনিয়ে তাকে বকা দেওয়ার কিচ্ছু নেই। আব্বুর রাস্তায় বাইকের একটু সমস্যা হয়েছিল। আচ্ছা ভিতরে চলো। ওনার কথা শুনে বুঝতে পারলাম তিনি বলতে চাইছেন এতগুলো ছেলের সাথে কি করছিল। হাসি পাচ্ছে ওনার চিন্তা ভাবনা থেকে। যাও আঙ্কেল, তুমি তোমার মেয়েকে ঘরে নিয়ে সাজিয়ে রাখো। আব্বু বলে, কি হয়েছিল, এত দেরি কিসের? আর বলো না, রাস্তায় একটা ছেলে শ্রাবণীকে টিচ করছিল, তাই সেটা নিয়ে হালকা ঝামেলা। বাহ, এখনো শ্রাবণীকে তুই শ্রাবণী বলে ডাকিস, কিন্তু ঝামেলা করিসনি তো? না, সেখানকার লোকেরা এসে মিটিয়ে দিয়েছে। বুঝিস, কিন্তু তুই সবার কাছে অপরিচিত, কি করিস না করিস কেউ জানে না। আর যারার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলেছি, আপাতত তুই প্রকাশ্যে সেফ, কিন্তু এমন কিছু করিস না যেন তোকে এত তাড়াতাড়ি সবাই চিনতে পারবে। তোকে নিয়ে মাইন্ড গেম খেলবো, বুঝেছিস? আব্বুর আস্তে আর নরম করে বলা কথাগুলো শুনে মুচকি হাসলাম। কিছুটা আন্দাজ করতে পেরেছি উনি শেষ ওভারের শেষ বলে ছক্কা মারতে চান, এই জন্য আমাকে দিয়ে এখন রান করাচ্ছে। পরে শেষ ওভারটা তিনি স্ট্রাইক নিয়ে খেলবেন। বন্ধুদের সাথে নিয়ে বিয়ে বাড়িতে গেলাম। ওরে সালা, মেয়েরা দেখি সেই মাপের টাকা ওলালো। রাসেল হারামি ভালো জায়গাতেই মেয়ে পটিয়েছে। অবশ্য রাসেল তাকে সত্যি ভালোবাসে। মেন গেট পার হয়ে ভেতরে যেতে দেখি শ্রাবণী দাঁড়িয়ে আছে। সামনেই নীল পাঞ্জাবি পরা সেদিনের অর্ক নামের ছেলেটা দাঁড়িয়ে আছে। কিছু বোঝার আগেই অর্ক শ্রাবণীর হাত ধরে টেনে নিয়ে চলে গেল। ভিড়ের মধ্যে কোথায় যেন তারা হারিয়ে গেল। আমি বোকার মতো তাকিয়ে আছি। শ্রাবণের উপর অনেক রাগ হচ্ছে আমার। আরও রাগ হচ্ছে ওর বাবার উপর। শালা, এখন দেখছিস না তোর মেয়েকে অন্য একজনকে নিয়ে ঢোলাঢলি করছে? খালি আমার বেলাতেই সব দোষ। মেজাজ খুব খারাপ হচ্ছে। ইচ্ছে ছিল বউ দেখে আসবো আগে আগে, কিন্তু ইচ্ছেটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল। রিভাতের দিকে তাকালাম। দেখি রিভাত অপলক দৃষ্টিতে স্টেজের দিকে তাকিয়ে আছে, কিন্তু এখন তো সেখানে বউ নেই। তাহলে আমিও ওর দৃষ্টি সোজা চোখ দিলাম। লেহেঙ্গা পরিয়ে তো বেশ সাজগোজ মেয়ে, স্টাইলিশ হেয়ার কালার করা একটা মেয়ে উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে, আর রিপাত সেদিকে তাকিয়ে আছে। আরাফেরা যে যার মতো বসে গেছে। আমি রিপাতের মাথায় গাঁটটা দিয়ে বললাম, কিরে কি হলো, তুই ওদিকে তাকিয়ে কি দেখছিস? দোস্ত, অস্থির মাল। কি? না মানে মাল, মোস্ট অ্যাট্রাকটিভ লেডি দাঁড়িয়ে আছে। হারাম। দেখ না, ওটাই যারা। যারা? আমি আবারও সেদিকে তাকালাম। যারাকে কখনো প্যান্ট শার্ট গেঞ্জি শর্ট প্যান্ট এসবের ছাড়া দেখিনি। আজকে লেহেঙ্গাতে যারাকে চেনাই যাচ্ছে না, কিন্তু আমাকে যারা সামনে থাকা যাবে না। যারা দেখলে সমস্যা আছে, আমি সেখান থেকে চলে আসবো। রিফাত আমার হাত ধরে। কিছু বলার আগে রিফাত আমার হাত ধরে টানতে টানতে যারা সামনে নিয়ে আসলো। আমি মাথা নিচু করে নিলাম। রিফাতের এমন সাহস দেখে আমি অবাক হলাম। রিফাত আমার কানে কানে বলল, দোস্ত, তুই পেছনে আমার হাত ধরে দাঁড়া, আমি কথা বলছি। তুই না থাকলে সাহস পাচ্ছি না। আমি মুচকে হাসলাম। বিষয়গুলো বেশ মজার লাগে আমার। এরকমটা সচরাচর খুব হয়। বন্ধু বা বান্ধবীদের সাথে নিয়ে অনেক ছেলে মেয়ে প্রিয় মানুষের সাথে দেখা করতে চায়, তবে বেশি ভালো লাগে কাউকে পছন্দ হলে। সবার আগে বেস্ট ফ্রেন্ড সবাই বলে, আর এটাই বলে দোস্ত তুই মেয়ে বা ছেলেটাকে পটানোর জন্য হেল্প করে দে। বল না কি করব, কিভাবে কথা বলবো, সে তো তাকায় না, ইত্যাদি অনেক কথা। একটা সত্য ঘটনা শেয়ার করি। আমার কাজিন দুজনে 3 বছর আগে সারাক্ষণ একসাথে থাকতাম। কাজিনের নাম হলো সোহান আহমেদ এবং মিঠু। তো সোহান একটা মেয়েকে পছন্দ করছিল, আমাকে এসে বলে কথা বলিয়ে দিতে। ভাই রে ভাই, এমন একটা সিচুয়েশন হয়েছিল, আমি মাঝখানে, আমার ডান পাশে সোহান, বাম পাশে মেয়েটার বান্ধবী, আর বান্ধবীর পাশে কাজিনের ক্রাশ। মানে ওদের দুজনের মাঝখানে আমি আর মেয়েটার বান্ধবী থাকতাম। মেয়েটার নাম ছিল শাপলা। তো শাপলা তার বান্ধবীকে বলতো ও কেন আমার দিকে তাকিয়ে থাকে, কথা বলতে পারি না সামনে এসে। শাপলার বান্ধবী আমাকে এসে সব কথা বলতো। আমি এবার সোহানকে সেম কথা বলতাম। সোহান উত্তর দিত তার নাকি খুব ভয় করে, সেও তো কথা বলতে পারে। আমি এটা বলতাম শাপলার বান্ধবীকে, বান্ধবী আবার শাপলাকে বলতো। বুঝতেই পারছি না কাহিনীটা এমন জটিল ছিল কেন। তবে সবচাইতে মজার ব্যাপার হলো, প্রথম সোহান যখন শাপলার হাত ধরে
আমাকে মাঝখানে নিয়ে দাঁড় করায়। আমার পাশে শাপলার বান্ধবী সোহান আমার হাত ধরে বলে, এবার তোর পাশের মেয়েটার হাত ধর। সে শাপলার হাত ধরবে, হয়ে গেল। শেষে রাগ করে বলেছিলাম, শাপলাকে না, আমাকে চুমু দিস, আমি ওর বান্ধবীকে দেবো আর ওর বান্ধবী শাপলাকে দেবে, হয়ে গেল না 4 ভাই বোন। পরে আর যেতাম না, ব্যস্ততার জন্য সোহানের সাথেও থাকা হতো না তেমন। একদিন শুনি তারা পালিয়ে যায়, এখন ওদের নাকি বাচ্চাও আছে, আর আমি শালা এখনো ভবিষ্যৎ বউ নিয়ে স্বপ্নের সাবলুডো খেলছি। আমি যারার দিকে তাকালাম, রিফাত বলে উঠল, হাই যারা, আমি রিফাত, রাসেলের কাজিন, আর ও হলো আমার বন্ধু নিলয়। এখানে আসার পর কাউকে তেমন ফ্রেন্ডলি মনে হচ্ছে না। আপনাকে দেখে মনে হলো আপনি ঠিক আমাকে, মানে আমাদের বুঝবেন। অবশ্য আপনি তো সম্পর্কে বেআইন হবেন আমার, তাই না? যারা বোকার মতো তাকালো রিফাতের দিকে। আমি জারার থেকে লুকিয়ে রিফাতের পেটে সোজা আড়াল হয়ে দাঁড়ালাম, জারার দিকে লুকোচুরি দৃষ্টিতে তাকাচ্ছি। যারা মুচকে হাসলো, ব্যাপারটা ইজি করে নিয়ে বলল, জি বিআই সাহেব, আপনি একদম ঠিক লোকের কাছে এসেছেন। দেখছেন না বিয়ে নিয়ে সবাই কত ব্যস্ত, আমার দিকে খেয়ালই করছে না। কোনো চিন্তা নেই, আমি এসেছি মানে আমরা এসেছি তো। আমরা বেআইন প্লাস বন্ধু হতে পারি, মানে এক কথায় কেয়ারিং বন্ধু। অবশ্যই। শালা এত কথা কেমনে শিখলো মেয়েটা? মেয়েও পটানোর প্রথম স্টেপ সে পার করে ফেলেছে। আমি রিফাতের হাত ধরে টেনে আনলাম, রিফাতকে প্যান্ডেলের থেকে বাইরে এনে ফাঁকা জায়গাতে এসে বললাম, কি সমস্যা তোর, এভাবে কেন টেনে আনলি? হারামি, আমি মরছি চিন্তায় আর তুমি আছো পটানোর ধান্দায়। আরে বস, বিয়ে বাড়িতে যদি মেয়ে পটাতে নাই পারি তাহলে কিসের ছেলে আমি? বদমাস, তুই কি বিয়ে বাড়িতে মেয়ে পটানোর জন্য আসছিস নাকি? তোরে পিটানো দরকার। বাদ দে, কিছু টিপস দে, কিভাবে শুরু করবো বল। শোন, পৃথিবীর সব মানুষ দুটো জিনিস পছন্দ করে, বিশেষ করে মেয়েরা। তারা সবচেয়ে বেশি পছন্দ করে এমন ছেলে, যে ছেলে কেয়ারিং হবে, মেয়েটাকে বুঝবে বা বোঝার চেষ্টা করবে, আর রোমান্টিক হতে হবে। এই কয়েকটা গুণ থাকলেই যে কোনো মেয়ে যদি তোর সাথে 1 ঘন্টা বা একদিন কথা বলে, তবে তোকে নিয়ে এসে ভাবতে বাধ্য। কিন্তু তোর প্রেমে পড়বে সেটা বলছি না, তবে তোকে নিয়ে ভাবতে ভাবতে প্রেমেও পড়তে পারে। নিজেকে এমনভাবে প্রেজেন্টেশন করবি মেয়েদের সামনে যেন তুই সবার থেকে ডিফারেন্ট। মেয়েরা কিন্তু অতি সুন্দর বা খুব বেশি স্মার্ট ছেলেকে ভালোবেসে বা পছন্দ করে, তা না। মেয়েরা কালো ছেলেদেরও ভালোবাসে, তবে তা গুণের জন্য। সারাদিন ঝগড়া হচ্ছে, ঝগড়ার এক পর্যায়ে যেমন ধর বললি, শোনো মেয়ে, তুমি যতই ঝগড়া করে মাথা যন্ত্রণা করো না কেন, তোমাকে নিজের করে কবেই ভেবে ফেলেছি। সো তুমি ঝগড়া করলেও আমার, রাগ দেখালেও আমার, তোমাকে যতক্ষণ না আমি ছাড়বো ততক্ষণ অবধি তুমি যদি আমাকে অবহেলা করো, মানে এমন কিছু রাখতে হবে কথার মাঝে যেন মেয়েটা বুঝতে পারে তুই তাকে কতখানি ভালোবাসিস। সো ব্রাদার, তুই যেহেতু ফ্রেন্ড বানিয়ে ফেলেছিস, তাহলে তাকে টেক কেয়ারের ব্যবস্থা কর। আর হ্যাঁ, মাঝে মাঝে কথার ফাঁকে তাকে আইসক্রিম অফার করবি, সে তোর ওপর ক্রাশ খাওয়ার ধান্দাতেই থাকবে। আইসক্রিম? মানে তুই জানিস নাকি যারা আইসক্রিম পছন্দ? না মানে আসলে সব মেয়েরা মোটামুটি নীল চুড়ি, লাল চুড়ি, ফুচকা, আইসক্রিম, চটপটি, বাদাম এগুলো পছন্দ করে, তো তাই। তুই এত কিছু জানিস কি করে? কয়টা প্রেম করেছিস বলতো? রহস্য জানতে চাহিয়া লজ্জা দিবেন না, চা ভাগ। রিপাতা থেকে চলে আসলাম, ভালো লাগছে না কিছু, মেজাজটা খারাপ আছে। শ্রাবণীকে আমি অর্কের সাথে মেনে নিতে পারছি না। কেন ও অর্কের সাথে থাকবে? কেন ও অর্কের সাথে হেসে হেসে কথা বলবে? আমার সাথে খালি ঝগড়া আর অর্কের সাথে হাসি মুখ। কেন এমন করছে শ্রাবণ? বিয়ে বাড়ির সামনে রাস্তায় এসে কথাগুলো ভাবছি, হাতে ক্যামেরা, রাস্তায় মেয়েদের ঘোরাঘুরি, অনেক মেয়েরা আর চোখে তাকাচ্ছে। আমি সেগুলো এনজয় করার চেষ্টা করছি, কিন্তু মন ভালো হচ্ছে না। হঠাৎ শুনতে পেলাম, এখানে দাঁড়িয়ে কি ভাবছো? পেছনে তাকালাম, জান্নাত আপু দাঁড়িয়ে আছে। মন খারাপ হলে কেন জানি না জান্নাত আপুর সাথে কথা বললে মন ভালো হয়ে যায়। বেশ সাবলীল সাজগোজ করে এসেছেন তিনি। ওনার দিকেও যে ছেলেরা তাকাচ্ছে না তা কিন্তু নয়, এখানে আসা যাওয়া অনেক ছেলেদেরকেই দেখলাম জান্নাত আপুর দিকে তাকাচ্ছে। উনি বললেন, খাবে না? খাবার দেওয়া হবে এখন, ভেতরে চলো। ও তুমি তো অনেকটা ব্যস্ত মানুষ, সারাক্ষণ শ্রাবণী, রিফাত, নানা প্রবলেম সলভ, যারা বিষয় অনেক কিছুতে ব্যস্ত থাকো, কোনো দিকে খেয়ালই থাকে না। ও আরেকটা কথা, দুপুরের খাবারের পর এখানে থাকতে হবে। সন্ধ্যায় বিশাল ডান্স অনুষ্ঠানের আয়োজন করেছেন রিয়ার বাবারা। বুঝতেই পারছো, টাকাওয়ালা লোক বলে কথা,
ডান্সের লোকরাও আছে এখানে, সন্ধ্যায় নাস্তা করে একেবারে পাঠিয়ে দেবে। আসো, ভেতরে আসো। জান্নাত আপু চলে গেল। আমি ওনার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি। ওনার কথা বলার ধরনগুলো আমাকে প্রচুর ভাবনাতে ফেলে। সুবিশাল ভাবনাতে থাকে ওনার চাহনির প্রচ্ছলন, থাকে ওনার কথা বলার ধরন, সব মিলিয়ে আমাদের দোটানা নামক পরিস্থিতিতে ফেলে। যাই হোক, ভেতরে চলে আসলাম। খাবারের ব্যবস্থা করা হয়েছে। শ্রাবণের দিকে চোখ আটকে গেল। অর্কের সাথেই আছে, আর বেশ হাসি খুশিও আছে। অর্ককে দেখলাম শ্রাবণের হাত ধরে আছে। আর আমি, ওটা আমার পার্সেল, ভুল করে তোর ঠিকানাতে গেছে, ব্যবহার করে ছেড়ে দে। নেহাত রিয়ার ভাই বলে তোকে কিছু বলছি না। শ্রাবণী আমার দিকে তাকালো। আমার দিকে তাকিয়ে ইশারাতে জানতে চাইলো আমি এভাবে কেন তাকিয়ে আছি, কি হয়েছে। আমি ইশারাতে বললাম কিচ্ছু হয়নি। শ্রাবণী অর্কের বন্ধু আর বান্ধবীর সাথে খাবার টেবিলে আড্ডাতে ব্যস্ত। ইচ্ছে করছে ওখানে গিয়ে সবার সামনে শ্রাবণীর হাত ধরে টেনে নিয়ে আসে আমার কাছে। আমাদের টেবিলে খাবার চলে আসলো। রিফাত এসে বসতে বসতে বলে, আবির, শুনলাম ড্যান্স পার্টির আয়োজন করা হয়েছে। হুম। শুনেছি আমাদের শ্রাবণী নাচ করবে। মানে? কেন, তুই জানিস না শ্রাবণী নাচ করতে পারে? তবে ওর সাথে নাচের সঙ্গী হিসেবে থাকবে রিয়াদ ভাই আর্ক। সেই একটা সিন হতে যাচ্ছে। ওয়াও! ভাবছি যারা কেউ ড্যান্স অফার করব। বাইরে স্টেজ করা হয়েছে, দেখেছিস? তুই ডান্স পারিস? না, যারা সাথে থাকবো এটাই তো অনেক। বাদ দে, তুই খাচ্ছিস না কেন? খাচ্ছি। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিলাম। নিজেকে সামলানোর চেষ্টা করছি। একটা জিনিস মাথার মধ্যে জটলা পাকাচ্ছে। আমি চেয়েছিলাম শ্রাবণীকে কষ্ট দিয়ে গ্রহণ করে নেব, সে যেন আমাকে চায় সবার সামনে। কিন্তু এখন ব্যাপারটা উল্টো হয়ে গেল। তাকে কষ্ট দেওয়ার বদলে আমি নিজেই কষ্ট পাচ্ছি। ওর প্রতি জেলাস ফিল করছি। যা কখনো ভাবিনি সেটাই হচ্ছে। তবে কি আমি সত্যি শ্রাবণীকে ভালোবেসে ফেলেছি? না বাসলে এত জেলাস কেন হচ্ছে আমি? আচ্ছা, শ্রাবণী কি আমাকে ভালোবাসে? না না, সে বাসবে কেন? সে তো অর্ককে ভালোবাসে। তারপর শ্রাবণী আমাকে ভালোবাসে না বুঝে গেছি, কিন্তু আমার ওকে ভালোবাসতেই হবে, না হলে আমার প্রতিশোধটা কিভাবে নেব? যদি প্রতিশোধ নিতে গিয়ে আমার মন শ্রাবণীকে চায়, কিন্তু ওটা ওকে একদমই বুঝতে দেব না। কিন্তু আমি করবোটা কি? কি আজব, সারা জীবন মানুষকে মেয়ে পড়ানোর টিপস দিয়ে গেলাম, অথচ আমার বেলাতেই আমি সব কিছু হারিয়ে বসে আছি। খেতে শুরু করলাম, ভালো লাগছে না। শ্রাবণীর সাথে ঝগড়া করতে ইচ্ছে করছে। শ্রাবণীর টেবিলের দিকে তাকালাম। 4টা মেয়ের সাথে শ্রাবণী, মোট 5 জন মেয়ে, সাথে অর্ককে দিয়ে 3টে ছেলে। সবাই বেশ সাজগোজ করে আছে, আর বোঝাই যাচ্ছে এখানে সব শহরের পাবলিক। কারো স্টাইল দেখে মনে হচ্ছে না তেমন কেউ গ্রামে থাকে। আমি বসা থেকে উঠলাম। রিফাত বলল, কোথায় যাচ্ছিস? কোনো উত্তর দিলাম না। প্লেট থেকে বড় এক টুকরো মাংস হাতে নিলাম। সোজা হেঁটে শ্রাবণীর পাশে গিয়ে দাঁড়ালাম। শ্রাবণী মুখ উঁচু করে একবার তাকালো। আবার ডান হাতে পেছন রেখে টেবিলে বসে থাকা মানুষগুলোর দৃষ্টি অনুসরণ করলাম। সবাই আমার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে অর্ক তাকাচ্ছে বেশি। আমি শ্রাবণীকে বললাম, জান, বুঝছি তো আজকে আমাদের ঝগড়া হয়েছে, তাই বলে আমার সাথে কথা না বলে এভাবে অন্য ছেলের সাথে থাকবে? এটা কখন হয় বলো? জান, আপনি কি পাগল হয়ে গেলেন? আরে সালা, সবার সামনে শ্রাবণী আমাকে আপনি করে বলছে। কি ভাবটাই না নিচ্ছে। তোমার ভাব এখনই দেখাচ্ছি, দাঁড়াও। শ্রাবণী আরও কিছু বলতেই বসা থেকে উঠে দাঁড়ালো। আমি খাবার লেগে থাকা হাতটা সরাসরি ওর মুখের উপর লেপটে দিই। শ্রাবণীর শাড়ির আঁচল দিয়ে হাত মুছে সেখান থেকে চলে আসবো, পেছন থেকে অর্ক ডাক দেয়, Hey man, excuse me. What is your problem, huh? বাপরে, পোলা আবার ইংলিশ কয়। ইস, আজ যদি ইংরেজি বুঝতাম। আমি একটু ভাব নিয়ে বললাম, আমি ইংরেজি বুঝি না। কি যেন বললেন, বাংলাতে বলেন। নিলয়, আর ইউ ক্রেজি? তুমি কি জানো তুমি একটা পাগল? তোমার কি কোনো কমন সেন্স নাই? কোথায় কিভাবে কথা বলতে হয়, কি করতে হয় সেটা তুমি শিখোনি? শিখবে কি করে? বেয়াদবরা কখনো কিছু শিখতেই পারে না। অসহ্য, তুমি আসলেই একটা অসহ্য। এসেছিলাম মজা করতে, ভেবেছিলাম শ্রাবণী মজা করেই কথা বলবে, কিন্তু ও বেশি সিরিয়াস হয়ে কথা বলবে। তবে কথাগুলো এই টেবিলের লোকেদের মধ্যে সীমাবদ্ধ রেখে প্রচার হলো। আমি শ্রাবণের দিকে তাকালাম। সবার সামনে এভাবে অপমান করবে একদম বুঝতে পারিনি। এভাবে কেন কথা বললো শ্রাবণী? দেখে তো খ্যাত মনে হচ্ছে। এসব ছেলেদের সাথে তুমি মেশো? শ্রাবণী, চলো তো এসব আজারা ছেলেদের সামনে থেকে ড্রেস চেঞ্জ করবে। সবাই টেবিল থেকে চলে গেল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। প্রথমবার কেউ আমাকে এত অপমান করবে। ঠিক আছে, বুঝেছি, সবার সামনে মজা করাটা হয়তো একটু বেশি হয়ে গেছে।
তাই বলে এভাবে অপমান করে কথা শোনাবে শ্রাবণী? শ্রাবণী হঠাৎ করে কেন এমন করলো? আর কিছু না ভেবে বিয়ের প্যান্ডেল থেকে বের হলাম। বাইরে বিশাল ডান্স প্যান্ডেল করা হয়েছে, সেদিকে একটু ঘোরাঘুরি করে বাইকের কাছে আসলাম। বাইক স্টার্ট দিয়ে বিয়ে বাড়ি থেকে বের হলাম। অচেনা একটা জায়গা, কোথাও চিনি না। বাইক চালিয়ে 10 মিনিটের মতো রাস্তা পার করে একটা বেশ রোমাঞ্চকর জায়গাতে এসে পৌঁছলাম। বিকেল হয়ে গেছে, পাকা রাস্তা, রাস্তার পাশ দিয়ে লাগানো সারি সারি কাঁটাওয়ালা বাবলা গাছ, আর আছে ইউক্যালিপটাস গাছ। রাস্তার একপাশে বিশাল একটা পুকুর, বলা যায় একটা ছোটোখাটো গ্রাম। পেছনে একটা 2 তলা বাড়ি। জায়গাটা বেশ জনশূন্য, কেবল একটা বাড়ি বানানো আছে এখানে। বাড়ির সামনে এসে একবার বাড়ির দিকে তাকালাম। আসলে তাকানোর কারণ হলো বাড়িটা দূর থেকে বেশ অসাধারণ লাগছে। পাঁচিলের উপরে লতানো ফুল গাছ, ব্যালকনিতে ফুল গাছ, ছাদেও ফুল গাছ, এমনকি বাড়ির সামনেও 2 পাশে দিয়ে বেড়া দিয়ে ফুল গাছ লাগানো। বোঝা যাচ্ছে এই বাড়িতে মেয়ে থাকে, কারণ যে বাড়িতে মেয়ে আছে সে বাড়িতে ফুল গাছ আছে। একটা সত্য ঘটনা মনে পড়ে গেল। অনেক আগে ফ্রি ফায়ার গেম খেলেছি। একজন পাঠক অ্যাড হয়েছিল আমার সাথে। র্যাঙ্ক পুশ দেওয়ার সময় বলেছি, আচ্ছা ভাইয়া, কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করি। আসলে আমাদের অনেকগুলো ফাজিল বন্ধু আছে, ওদের কাজ হলো কোন বাড়ির সুন্দরী মেয়ে আছে সেই বাড়ির আশেপাশে ঘুরঘুর করা। কিন্তু সবাই তো আর জানে না কোন বাড়িতে ছেলে থাকে আর কোন বাড়িতে মেয়ে। আপনার কি কিছু জানা আছে যে কোনো বাড়িতে মেয়ে আছে কিনা সেই বাড়িতে প্রবেশ না করেই জানা যাবে? প্রশ্নটা শুনে মাথাটা চক করে দিয়েছিল। এটা কোনো কথা? তবুও কিছুক্ষণ ভেবে উত্তর দিয়েছিলাম, কোনো বাড়ির সামনে গিয়ে দেখবেন যদি অনেকগুলো ফুল গাছ বা ফুল বাগান থাকে, তাহলে ভাববেন সেই বাড়িতে মেয়ে আছে। এখন কেমন মেয়ে আছে সেটা খোঁজ নেবেন, বাট শিওর ওই বাড়িতে মেয়ে থাকবে, কারণ মেয়েরা ফুল অনেক ভালোবাসে, আর তার জন্যই ফুল ওদের বাড়িতে বেশি বেশি করে থাকে। তবে আমার ফুল অনেক ভালো লাগে, তাই একবার তাকিয়ে সেখান থেকে একটু সরে আসলাম। বেশ চমৎকার একটা দৃশ্য, ফিরফিরে বাতাস, বিশাল পুকুরের পানি সেই বাতাসের ঢেউ খেলে আমার দিকে এগিয়ে আসছে। পুকুরের এক কর্নার সাদা আর নীল শ্যাওলা ফুল, আরেক পাশে সাদা শাপলা। লালচে সূর্যের সাথে পুকুরের এমন সুন্দর দৃশ্য বহুদিন দেখিনি। সাথে সাথে ক্যামেরা বন্দি করে নিলাম। পুকুরের খুব কিনারে এসে বেশ কয়েকটা ছবি তুলে যখন চলে আসব, তখনই পাড়ের মাটি হালকা ভেঙে যেতেই আমি প্রায় হুড়মুড় করে পড়ে যাচ্ছিলাম। কিন্তু পুকুরের পাশে নৌকো বাঁধার জন্য একটা ছোট হাতল পুঁতে রাখায় সেটা ধরে কোনো রকমে নিজেকে পানিতে পড়া থেকে বাঁচালাম। কিন্তু আমার কানে ভেসে আসতে লাগলো বেশ উচ্চ স্বরে একটা হাসির শব্দ। আর এটা যে মেয়ের হাসি সেটা বুঝতে বাকি রইল না। আর হাসিটা আসছে ওই বাড়ির থেকে। হতে পারে এই বাড়িতে যারা থাকে তাদের এই পুকুরটা। এই পুকুরের পাশে আরও অনেক পুকুর আছে, তবে এটা অনেক বড় পুকুর, প্রায় 15 বিঘা জমি হবে, এমন বড়। সুন্দর বাড়ির সামনে পাকা রাস্তার সাথে যুক্ত করে পুকুর নামার জন্য সিঁড়ি বানানো হয়েছে। সিঁড়ির 2 পাশে জায়গা বড় করে লোহার রড দিয়ে ঘেরা করে সেখানেও ফুল গাছ লাগানো হয়েছে। আমি বাড়িটার একটা ছবি তুললাম। এখান থেকে বেশ চমৎকার লাগছে বাড়িটা, কারণ ক্যামেরাতে সেই সিঁড়ি বাঁধানো পুকুরের ঘাটটা উঠেছে। আমি বাইকের কাছে আসলাম, পাঞ্জাবির পকেট থেকে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালালাম। একটা শেষ করতেই দেখলাম সন্দেহ হয়ে আসছে। লাল সূর্যটা আরও গাঢ় লাল হয়ে গেছে। ছোট একটা আকৃতি নিয়ে পানির ওপর সূর্যটা এত সুন্দর মোহনীয়ভাবে পড়েছে, ক্যামেরা বন্দি করতে আর দেরি করিনি। কয়েকটা পিক তুলে পেছনে ঘুরতে দেখি একটা হিজাব পরা মেয়ে দাঁড়িয়ে আছে। পাশে পিচ্চি একটা ছেলে, পিচ্চির হয়তো 6 বা 7-এ পড়ে, আর মেয়েটায় ইন্টার পড়া হয়তো শেষ। মুখটাই দেখা যাচ্ছে, আর মাথায় হিজাব করা। আমি একটু তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বাইকের কাছে আসতে যাব, মেয়েটা বলে ওঠে, আপনি কি ফটোগ্রাফার? আমি আবারও মেয়েটার দিকে তাকালাম। হয়তো এই মেয়েটাই এই বাড়িতে থাকে। আমি মুচকি হেসে বললাম, জি না। তাহলে বেশ কিছু সময় ধরে দেখলাম আপনি অনেক কিছু ছবি তুলছেন। জানেন, এখানে এসে ছবি তুলতে আমার অনুমতি নিতে হয়। মানে কেন? জায়গাটা আমাদের, তাই এখানে অনেকেই ছবি তুলতে আসে। আমি অনুমতি না দেওয়া অবধি কেউই তুলতে পারে না। আর বাড়ির পিছনে আরও সুন্দর দৃশ্য আছে। তাহলে আমি যখন তুলছিলাম তখন বারণ করেননি কেন? বারণ করতেই তো আসছিলাম, কিন্তু আপনি পাড় ভেঙে পড়ে যাচ্ছিলেন দেখে বেশ মজা পেয়েছিলাম, তাই আর কিছু বলিনি। হো, আসলে আমি কোনো ফটোগ্রাফার না, এমনি ক্যামেরা থাকে সাথে সবসময়।
চোখে সুন্দর কিছু পড়লে তা ক্যামেরা বন্দি করি। এই যে এখন আবারও ক্যামেরা বন্দি করতে ইচ্ছে করছে। বিশাল লাল সূর্যের রক্তিম মেশানো শাপলা শ্বেত রঙে নিষ্পাপ কোনো মানবের মুখের মুচকি হাসি। মানে? না মানে আপনার ছবি তোলার জন্য ইচ্ছে হচ্ছে, কারণ আমি আমার বর্ণনাকৃত সুন্দর তাই। বেশ স্মার্ট তো আপনি। আপনিও বেশ মিশুক। অপরিচিত কারোর সাথে এভাবে কথা বলছেন, তবে এরপর থেকে আর বলবেন না, না হলে কিডন্যাপ হয়ে যাবেন। এই রিদিতাকে কিডন্যাপার করবেন? আমার বাবাকে তো চেনেন না। এই জেলাতে ওনার বেশ নামডাক। আসলে তিনি সরকারি লোক, ডিসি যাকে বলে। আমার আবদারে এমন জায়গাতে বাড়ি করেছেন তিনি, কারণ আমার এমন জায়গা বেশ পছন্দ। বুঝলাম। ওকে, টেক কেয়ার। আপনার নাম কি? থাক না, কিছু বিষয় অজানা থাকাই ভালো। আমি যদি আমার ব্যাপারে সবটা বলে দিই, তাহলে আমি চলে যাওয়ার পর আমাকে নিয়ে তেমন ভাববেন না। আর যদি রহস্য রেখে দিই, তবে তা জানার আগ্রহে বেশি করে ভাববেন। প্রথমত আমার হাসি নিয়ে ভাববেন, তারপর আমার ফেসবুক আইডি খোঁজার চেষ্টা করবেন, মানে আমার চেহারার কোনো ফেসবুক আইডি আছে কি না। আসলেই ওভার স্মার্ট কথা বলে ফেলছি, তাই আর দাঁড়ালাম না। তাড়াতাড়ি বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চলে আসলাম। জায়গাটাতে এসে শ্রাবণীর করা অপমানটা ভুলে গিয়েছিলাম আমি। ভাবনাতে একটু মাইন্ড গেম খেলার নেশা চাপলো, তবে শ্রাবণীকে নিয়ে না, হৃদিতাকে নিয়ে। হৃদিতাকে বড় রকমের সারপ্রাইজ দেবো একদিন। বিয়ে বাড়ির সামনে এসে বাইকটা রাখলাম। লাইটিং সিস্টেম দেখে তো মাথা ঘুরে যায় অবস্থা। এত হাইফাইভাবে বিয়ে হবে রাসেলের ভাবতেই পারিনি। আমি বাইকের উপরে বসে ডিসি অফিসে ফোন দিলাম। সেখান থেকে হৃদিতার আব্বুর নাম্বার ম্যানেজ করে রেখে দিলাম। সন্ধ্যা হয়ে গেছে। একবার ভাবলাম চলে যাব, শ্রাবণীর করা অপমানটা এখনও ভাবলে গায়ে কাটা দিয়ে উঠছে। ভাবতে ভাবতে ফোন ভাইব্রেট করা শুরু করেছে। পকেট থেকে বের করার আগে কেটে গেছে। দেখলাম 17টা কল, 15টা আব্বুর নাম্বার থেকে, বাকি দুটো অচেনা নাম্বার। আব্বুকে কল ব্যাক করতেই তিনি কেটে দিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বলে, ভাবসাব নিয়ে কোথায় গিয়েছিলি? তুই কি দেশে ঘুরতে এসেছিস? শ্রাবণীর সাথে তোর যে গেমটা ছিল সেটা না করে কেন তুই ঘুরে বেড়াচ্ছিস? আর ওদিকে অর্ক তো শ্রাবণীকে সবার সামনে জিএফ হিসেবে প্রেজেন্টেশন করছে। কোনো ব্যাপার না, কারটা কে খায়, যারটা সেই খাবে। ফসল ফলাবে সে, খাবো আমি। দেখা যাবে। আব্বু চলে গেল। বাইক থেকে নামতেই মিউজিক বেজে উঠল। কোনো একটা ছেলেকে দেখলাম অনুষ্ঠানে স্টেজে উঠে পরিচালনা করতে। মাইকে ঘোষণা করলো ছেলেটা, বিয়ে মানে মজা, বিয়ে মানে দুই পরিবারের অনেক মানুষের মিল বন্ধন। তাই এই বন্ধনটাকে আমরা হাসি খুশি করে রাখার জন্য অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠানে ড্যান্সাররা আছে, তবে চমক হিসেবে থাকছে বিয়েবাড়ি থাকা লোকেরা ড্যান্সের নাম দিয়েছে। তাই প্রথমবারের মতো স্টেজে নাচ পরিবেশন করতে আসছে অর্ক এবং গর্জিয়াস শ্রাবণী। বাহ, কোরিওগ্রাফিতে বেশ চমৎকার লাগলো। আমি বাইকটা পার্ক করে ভিড় ঠেলে ভেতরের দিকে আসলাম। দেখলাম শ্রাবণী আর অর্ক স্টেজে উঠছে। শ্রাবণীর গায়ে দামি ড্রেস, বাহ দারুণ লাগছে তাকে। আমার দিকে তাকালো মনে হচ্ছে, কিন্তু খুব একটা পাত্তা দিল না। মনে মনে বললাম, সময় আসুক, তখন দেখবো কে পাত্তা দেয় না। বেশ চমৎকার নাচতে পারে শ্রাবণী। অর্কও বেশ দারুণ নাচে, একদম ঋত্বিক আর ফানির মতো নাচলো দুজনে। সবাই বেশ এনজয় করছে। দুজন স্টেজ থেকে চলে গেল। যাওয়ার আগে একটু ঘুরে আমার দিকে তাকায়। আমি হাততালি দিচ্ছি দেখে চোখ সরিয়ে নিল। এবার নাকি আসবে ড্যান্সের জন্য ভাড়া করে আনা লোকেরা। পরিবেশনকারীরা নাম ঘোষণা করলো, নিতু আর নিহিত। কিন্তু দুজনে কেউ স্টেজে আসলো না। 2 মিনিট এভাবে ডাকাডাকির পর নিতু আসে স্টেজে। মুখটা কেমন মলিন লাগলো মেয়েটা স্টেজে এসে কোরিওগ্রাফারকে কিছু বলতে চাচ্ছে। এমন সময় তিনি থামিয়ে দেয়। তিনি আবার নিতুর কানের কাছে কি যেন বলে, আর নিতু তখন স্টেজে দাঁড়িয়ে থাকে। পরিবেশনকারী ঘোষণা দেয়, আসলে নিতুর যে ড্যান্স পার্টনার ছিল তিনি একটু পায়ে চোট পেয়েছে প্র্যাকটিস করার সময়। আর ওদের যে দলটা ছিল তারা নিতুর সাথে কেউ নাচবে না, কারণ তাদের আলাদাভাবে শো আছে এখানে। একটা সুযোগ সবার। দর্শক ছেলেদের মধ্যে কি কেউ ড্যান্স পারেন? থাকলে চলে আসুন। সুন্দরী নিতুর সাথে নাচ করার এই সুযোগটা কেন মিস করবেন? আমার আশেপাশে থাকা ছেলেরা বেশ হই হুল্লোড় করতে লাগলো, কিন্তু কাউকে এগিয়ে যেতে দেখলাম না। কয়েক মুহূর্তের মধ্যে স্টেজের দিকে গেল। অনুষ্ঠান পরিবেশনকারীরা বেশ কিছু সময় ধরে নিতুর ডুয়ো পার্টনার খুঁজে চলেছে, কিন্তু কোনো ছেলে এগিয়ে গেল না। শেষে হাল ছেড়ে দিয়ে নিতু আবার স্টেজে থেকে চলে যাবে, এমন সময় দেখলাম রিফাত স্টেজে উঠছে। রিফাত ড্যান্সও পারে? বাপরে, জানতাম না তো। যাক,
তাহলে রিফাতের ড্যান্স দেখতে পাবো। সামনের সারিতে কোনো রকম ভিড় ঠেলে এগিয়ে আসলাম। সবাই হাততালির সাথে চিৎকার করে উৎসাহ দিতে লাগলো রিফাতকে। রিফাত মাইক্রোফোন হাতে নিয়ে বলল, আপনারা ভাবছেন আমি নিতুর সাথে ডান্স করতে এসেছি। না, আমি না। আপনার মাঝে এমন একজন আছে যে অনেক ভালো ডান্স করতে পারে। আমি তার নাম ঘোষণা করতে এসেছি, আর সেই নিতুর সাথে ডান্স করবে। কথাটা শুনে সবাই উৎসুক জনতার মতো করে চাইল রিফাতের দিকে। আমিও আর বাদ যাবো কেন, আমিও নামটা শোনার জন্য বেশ উৎসুক হয়ে দাঁড়িয়ে রইলাম। আশেপাশে তাকালাম। শ্রাবণী, অর্ক আর যে মেয়েটা আমাকে ক্ষেত বলেছিল সেই মেয়েটাও দাঁড়িয়ে আছে। কে সেই ব্যক্তি দেখার জন্য। আচ্ছা, আমাকে তো এমন ড্রেস চুজ করে দিয়েছিল শ্রাবণী, সেও অপমান করলো। আবার অন্য কেউ ক্ষেত বলল। শ্রাবণীর সামনে পোশাক নিয়ে ক্ষেত বলছিল, তখন শ্রাবণী কোনো রিয়াক্ট করেনি। তার মানে সবটা ওর প্ল্যান ছিল, নাকি রেগেছিল? রাগের কারণ কি? এর থেকে তো অনেক বেশি মজা আমরা করেছি, তখন তো শ্রাবণী রাগ করেনি। তার মানে কি অর্ককে পেয়ে সব ভুলে গেছে? শ্রাবণী কি তবে শুধুই মজার জন্য আমার সাথে মিশেছিল? আবিরকে ভুলে গিয়ে আমার সাথে সময় কাটাতে চাচ্ছিল? এখন অর্ককে পেয়ে আমাকেই চিনতে পারছে না। বাহ! রিফাত আবারও বলে উঠল, জানেন সে কে? দ্য ওয়ান অ্যান্ড অনলি নিলয়, দ্য গ্রেট ড্যান্সার। আমার বন্ধু নিলয়। এই যে প্রথম সারির নীল পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে, গলায় ক্যামেরা ঝুলছে, তাকে পাঠিয়ে দিন। এটা কি হলো ভাই? মারো মুঝে মারো। নীলাই তু তো গায়া, খতম, টাটা বাই বাই, ফুরসত মে নিকাল। পাবলিক আমার দিকে বেশ উৎসাহ নিয়ে চেয়ে রইল। আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। রিফাত হারামি এভাবে বাসটা দেবে ভাবতেও পারিনি। এমনিতেই দুপুরে অপমানিত হয়েছে মজা করা নিয়ে। আমি নাকি মজা বুঝি না, এটা সেটা। এখন যদি বলি আমি নাচতে পারি না, যাব না, পাবলিকরা বুঝলেই অপমানকারী ঠিকই আমাকে নিয়ে চরম লেভেলে হাসাহাসি করবে। কিন্তু আমি স্টেজে কি করতে যাব? কখনো নেচেছিলাম? নেচেছিলাম, কিন্তু এখন নাচতে একদমই ইচ্ছে নেই। আমি যাব না। কতগুলো ভাবতে ভাবতে ডান পাশে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখি শ্রাবণী আমার দিকে চেয়ে আছে, চোখে মুখে একটু অবাকতা। আহা, এটাই তো দরকার ছিল। উৎসাহ পেয়ে গেছি, এবার ঠেকায় কি? মনের মধ্যে একটা বিশাল ভাব নিয়ে স্টেজে উঠলাম। কিন্তু নীতিকতা চিনি না। দর্শকরা ওদিকে হাততালি আর শীষ দিয়ে সেই রকম উৎসাহ প্রদান করছে। রিফাত শালা আমার দিকে না তাকিয়ে চলে গেল। নিতুর কাছাকাছি এসে দাঁড়ালাম। প্রথমবার কোনো মেয়ের সামনে দাঁড়িয়ে লজ্জা পাচ্ছি। সবাই চিৎকার করতে ব্যস্ত, আর আমি আর চোখে শ্রাবণের দিকে তাকাতে ব্যস্ত। জান্নাত, অর্পি, যারা আরও বাড়ির সবাই আমার নাচ দেখতে ভিড় জমিয়েছে। নিতু কানের কাছে মুখ এনে বলল, দেখে তো মনে হচ্ছে না আপনি নাচ পারেন। আপনি এলেন কেন তাহলে? নিতু ঠিকই বলেছে, দেখে মনে হবে না নাচ পারি। নাভের নিচে হাত দিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে আছে। কোনো আনন্দঘন মুখে হাসি নেই। মাইকের নাম ঘোষণা করা এলো। বন্ধুগণ, এতক্ষণ আমাদের মেইন ড্যান্সার নিতু কোনো পার্টনার পাচ্ছিলাম না, এখন পেয়ে গেলাম নিলয়। বাহ, নামটা তো চমৎকার, নিতু প্লাস নিলয়। নামের মধ্যেই দারুণ কমিউনিকেশন। অবশ্যই তারা ড্যান্সের পারফরমেন্সে অনেক ভালো করবে। তাহলে আর দেরি কিসের, শুরু হয়ে যাক আরও একটি নাচ। তো নাচ নিয়ে আসবে নিতু এবং নিলয়। নাম অ্যানাউন্সের পরেই আমি লোকটাকে বললাম, আমি তো নতুন, 5 মিনিট সময় দিন। দুজনে একটু কথা বলি, কোন গানে নাচবো সেটা সিলেক্ট করে নিয়ে উঠছি, আর ড্রেস তো চেঞ্জ করে আসি। লোকটাকে কোনোভাবে বুঝিয়ে স্টেজের পেছনে আসলাম। সাথে নীতিও আছে, চিকন মেয়ে, আমার থেকে হাইটে অনেক পিছিয়ে হবে, মানে বুক সমান আর কি। ড্যান্সাররা চিকন দেখতে হয় কেন? অনেক জায়গায় এমন দেখেছি আর কি। নীতু বলল, ডান্স পারেন না সরাসরি বলতেন। এইভাবে সময় নিয়ে কেন এখানে আসলেন? দেখি না একবার চেষ্টা করে, কিন্তু কোন গানে নাচবো? আমার যে কোনো গানে নাচতে সমস্যা নেই। আমি প্রফেশনালি যে কোনো গানের তাল তুলে নাচতে পারি। আপনার সমস্যা হবে? আচ্ছা তাহলে চলো স্টেজে ওঠা যাক। যে গানে নাচবো তাতে আমার পাঞ্জাবি মানাবে। আপনি শাড়ি পরুন, কাজে লাগবে। ওকে। নিতু মেয়েটা এখন ভরসা পাচ্ছে না। রিবাতকে রেখে ক্যামেরা দিয়ে বললাম, হারামি তোর খবর আছে, পরে তোকে বোঝাবো। রিফাত ক্যামেরা নিয়ে কেটে পড়ল। নিতুর সাথে আবারও স্টেজে উঠলাম। এতক্ষণ কৌতুক চলছিল। সামনের সারিতে তাকালাম। শ্রাবণী, অর্কের কাজিন সহ অর্ক, আম্মু, আব্বু, চাচা, চাচিরা সবাই আমার জন্য অপেক্ষাতে আছে। দুটো মেয়ের দিকে চোখ আটকে গেল, শ্রাবণী আর জান। দুজনে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। যারা ডিজের দায়িত্বে ছিল, মানে যারা গান পরিবেশন করছিল নাচের জন্য, তাদেরকে গিয়ে বললাম সেটেলাইটের নয়া দামন গানটা প্লে করতে। আবার স্টেজে আসলাম। আমি আর নিতু পুরোপুরি রেডি। মিউজিক প্লে হলো।
গানটা বেশ জোরালো সাউন্ড আর হালকা রিমিক্স করে প্রেজেন্টেশন করা হয়। গানের সাথে নাচটাও জোশ হয়েছে। বিশেষ করে নিতুর সাথে আমি বেশ মানিয়ে নাচ প্রেজেন্টেশন করলাম। গানের সাথে পাঞ্জাবি আর শাড়ি পরে নাচ করায় অনেকটাই পারফেক্ট হয়েছে। দর্শকেরা হাততালি দিতে থাকে অনেকটা সময় ধরে। মিউজিক বাতির সাথে স্টেজের নাচ প্রেজেন্ট এক কথায় অতি চমৎকার হয়েছে। দুজন স্টেজ দাঁড়িয়ে আছে। নিতু আমার কানের কাছে মুখ এনে বলে, সত্যি করে বলেন তো, কে আপনি? প্রফেশনাল ডান্সার আপনি? এত ফাস্ট আর এত নিখুঁত স্টেপ কেমনে করলেন? আমার তো মনে হচ্ছিল নিজের নাচ থামিয়ে আপনার নাচ দেখি। এত সুন্দর করে কিভাবে নাচলেন? মেয়ে হিসেবে অনেক হিংসা হচ্ছে আমার। কেন যে পারি না এমন। আমি মুচকি হাসলাম। নিতুকে বাই বলে চলে আসবো। শ্রাবণের দিকে তাকালাম। সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। ভেবেছিল আমি পারবো না। ইচ্ছে করে শ্রাবণের সামনে দিয়ে ভাব নিয়ে আসলাম। একবারও তাকালাম না সেদিকে। বাড়ির মধ্যে প্রবেশ করব। জান্নাত সামনে এসে দাঁড়ালো। নিলয়, তুমি তো অনেক সুন্দর নাচ পারো। গানও পারি। তাই নাকি? শোনাবা আমাকে? শুনবে? আর কোনো কথা বললাম না। তাড়াতাড়ি খাবার টেবিলে এসে বসলাম। অনুষ্ঠান শেষ হতে এখনো অনেক সময় বাকি। এক কোণার খাবার টেবিলে বসে আছি। পেছন থেকে কে যেন আমার কাঁধে হাত রাখলো। তাকে দেখি যারা এসে দাঁড়িয়েছে। কিছুটা হলেও বুঝতে পারছি তুমি আবির থেকে কেন নিলয় হলে। ও আচ্ছা। আব্বু ফোন করেছিল, আমি সবটা বলেছি। মানে বলেছি আমি তোমাকে ভালোবাসি। ভুল করছো যারা। কিসের ভুল? শোনো, জীবনে দুটো বিষয় অনেক ভেবে করবা। কাউকে গালি কিংবা অপমান করার ক্ষেত্রে। ভালোবাসার ক্ষেত্রে কেন? দেখো যারা, ভালো যে কাউকে বাসে যায়। বড় হয়ে ছোটকে, ছোট হয়ে বড়কে, আবার ছাত্রীকে কিংবা টিচারকে, আবার এমনও হয় ফুপি কিংবা খালাকেও ভালোবাসে মানুষ। তবে একটা কথা মানবেই, মানুষ যে কাউকে ভালোবাসুক না কেন, সবসময় মানুষ ভুল সময় ভালোবাসে। আর বড় ভুল সময় হলো সেই মানুষটাকে ভালোবাসি জানানো। সহজ করে বলি, কাউকে ভালোবাসলে তাকে ভালোবাসি জানানোর আগে অনেক ভেবে নেবে। সে গ্রহণ করবে কিনা এটা ভাববে না, ভাববে সে বিষয়টা কিভাবে নেবে। মনের কথা জানানোর জন্য মহামানব কিংবা কবি বা গুছিয়ে কথা বলার শক্তি লাগে না, খুব সাধারণভাবে জানাতে হয়। যাই হোক, আমি আবার বলছি, আমাকে যতটা ভেবেছ নিজের মাঝে, সেখানেই ভাবনার ফুল স্টপ দিয়ে দাও। মনকে শক্ত করার চেষ্টা করো। যাকে ভালোবাসবে তাকে বারবার কাকুতি মিনতি করে চাওয়ার কিছু নেই। তাকে জানাবে, তাকে বোঝাবে, তাকে দেখাবে নিজের ভালোবাসাটা। সে এমনিতেই তখন তোমার হবে। আমার ক্ষেত্রে তুমি অন্যরকম। কখনো তোমার প্রতি অনুভূতি আসবে কিনা সন্দেহ। যাই হোক, একটা সিক্রেট বলি, তোমাকে একজন খুব করে ভালোবাসে। আর সে আমার থেকে বেশি কেয়ারিং। তোমাকে দূর থেকে খুব বোঝে। কে সে? থাক না কিছুটা রহস্য। তবে সিদ্ধান্ত তোমার, কাজটা আমার। যাও প্লিজ, একা থাকতে দাও। যারা চলে গেল, আমি জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিলাম। রাগ হচ্ছে খুব। শ্রাবণী কেন এমন করছে? মেজাজটা খুব করে খারাপ হয়ে যাচ্ছে বারবার। রিল্যাক্স মুডের জন্য বাইরে যাবো ভেবেছিলাম। চেয়ার থেকে উঠতেই ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখি অচেনা নাম্বার। রিসিভ করলাম। স্যার, আপনি আমাকে খুঁজছিলেন? স্যার, আমার নাম্বার নিয়েছেন শুনলাম। স্যার, কোথায় আপনি? সরি স্যার, আসলে ঝামেলাতে ছিলাম বলে অফিসে ছিলাম না। আর তখন আপনি ফোন করছেন। কে আপনি? হ্যাঁ, আমি ডিসি বলছি, সুমন হায়দার। ও, আপনি রিদিতার বাবা? জি, কিন্তু আপনি আমার মেয়েকে কিভাবে চেনেন? আচ্ছা, পরে কথা বলবো এই ব্যাপারে। আপাতত রিদিতাকে কিছু বলবেন না। কোনো একদিন আপনার বাসায় যাব। সত্যি আসবেন স্যার? আপনার কিসের প্রবলেম বলুন? আসলে স্যার, আমার মেয়ে বাড়ির সামনের পুকুর পাড়ে বসেছিল বিকেল থেকে, বাসায় যাচ্ছিল না, তাই ওকে বুঝিয়ে বাসায় নিয়ে আসলাম। ওকে বাই। ফোনটা কেটে দিলাম। মনটা ভালো হয়ে গেল। একটু পর অনুষ্ঠান শেষ হলো। সবাই এক এক করে খাবার টেবিলে জড়ো হলো। হালকা খাবার খেয়ে আমরা সবাই এখন বাড়ির দিকে রওনা দেব। খাবার টেবিলে সব দিকে তাকালাম। শ্রাবণী বা অর্কদের কাউকেই দেখলাম না খাবার টেবিলে। হয়তো আমার মতো খেতমার্কা ছেলের সাথে খেতে চায় না ওরা। বিয়ে শেষ হয়, সবাই গাড়িতে গিয়ে বসে। আমি সবার আগে বাড়ি থেকে বের হলাম। কাউকে না বলে আরও একবার সেই পছন্দের জায়গাতেই গেলাম। দেখার ইচ্ছে ছিল রাতের জ্যোৎস্নাময় পরিবেশটাতে পুকুরের সৌন্দর্য দেখতে কেমন লাগে। বাইকের স্পিড তুলে 5 মিনিটই সেখানে পৌঁছে গেলাম। রিদিতাদের বাড়িটা ক্রস করে কিছুটা দূরে এসে দাঁড়ালাম। বাইক থেকে নেমে সিগারেট জ্বালিয়ে সামনে তাকালাম। বেশ মনোরম একটা পরিবেশ। চারপাশে জ্যোৎস্নায় আলো আর লাইটিং সিস্টেম জায়গাটা অনেক বেশি আকর্ষণীয় লাগছে।
বেশি দেরি করলাম না, কয়েকটা ছবি তুলে নিয়ে বাইকে করে আবার চলে আসলাম। বাড়ির সামনে আসতেই চোখ গেল ব্যালকনিতে থাকা রিদিতাকে দেখে। আমি হাই দিলাম হাত তুলে। আর দেরি করিনি, তাড়াতাড়ি চলে আসলাম বিয়ে বাড়ির সামনে। গাড়িগুলো সব চলে গেছে। আমি বিয়ে বাড়ি পেরিয়ে কিছুটা দূর আসতেই পেছন থেকে আমার নাম ধরে কে যেন জোরে ডাক দেয়। আমি বাইক থামালাম। রিফাত আর আরাফ আমার পাশে বাইক রাখলো। আমাকে বলল, দোস্ত, ঝামেলা হয়ে গেছে। তোরা এখনো যাসনি? কিসের ঝামেলা? অর্ক, শ্রাবণী আর কয়েকটা মেয়েদের খুঁজে পাওয়া যাচ্ছে না। গাড়িগুলো চলে যাওয়ার পর খোঁজ পেলাম যে শ্রাবণী যায়নি। আর এদিকে অর্ককেও খুঁজে পাচ্ছি না। দোস্ত, অর্ককে নিয়ে সন্দেহ হচ্ছে। কিডন্যাপার নয়তো, ওকে পেলে আমি মেরেই ফেলবো। ও আচ্ছা, ওদের ব্যাপার, ওরা বুঝুক, আমি ওসবে নাক গলাবো না। মানে কি আবির? তো শ্রাবণীকে তুলে নিয়ে গেছে হয়তো কেউ। আমার শ্রাবণী হারিয়ে গেছে, তোরা থাকলে থাক, আমি গেলাম। কথাটা বলে বাইকে স্পিড তুলে ওদের সামনে থেকে চলে আসলাম। তারপর কিছু দূর আসার পর ফোন বাজতে থাকে। রাস্তার একপাশে বাইকটিকে পকেট থেকে ফোন বের করে দেখলাম আব্বুর কল। রিসিভ করলাম। শ্রাবণীকে খুঁজে পাচ্ছি না, তুই কোথায়? এত তাড়াতাড়ি শ্রাবণীকে নিয়ে ভাগলি কেন বাদর ছেলে? হোর ফাজিল বাপ কোথাকার। শোনো, আবির না মেয়েদের নিয়ে পালায় না, বরং মেয়েরাই আবিরকে নিয়ে পালায়। সিদ্ধান্ত আমার, কাজটা ওদের। চুপ থাক, ওর বাবা পাগল হয়ে যাচ্ছে। আমরা আসি, তুই কোথায়? নো চিন্তা ডিউড, জাস্ট চিল। বাসায় যাও, শ্রাবণী বাসায় পৌঁছে যাবে। তাহলে বলছি শ্রাবণী তোর সাথে আছে। ওকে। ঢাকার অফিসে ফোন দিলাম। আমার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরে বলল, জি স্যার বলুন। একটা নম্বর দিচ্ছি, 5 মিনিটের মধ্যে লোকেশন বের করে আমাকে ঠিকানা জানিয়ে দাও। ওকে স্যার। শ্রাবণীর নাম্বার দিলাম। রিফাতরা ততক্ষণে চলে এসেছে আমার কাছে। রিফাত এসে বলে, কি হয়েছে তোর? কেন এমন করছিস? কি হয়েছে তোদের? শোনো, এখন থেকে যা হবে সেটা সবাই ভুলে যাবি। কিছু জানিস না এমন ভাব নিবি। কেন? ফোনে মেসেজ টিউন বেজে ওঠে। একটা লোকেশনের ঠিকানা লেখা। ঠিকানাটা আমার নিজস্ব সার্ভারে ট্র্যাক করে দেখলাম আমাদের থেকে বেশি দূরে নয়। ডান পাশে একটা রাস্তা চলে গেছে, ঠিক সেদিকটাই লোকেশনটা দেখাচ্ছে। রিফাতকে বললাম, আমার পেছনে আয়। রিফাত আরবকে নিয়ে আমার পেছনে আসতে লাগলো। 15 মিনিট লাগলো লোকেশন অনুযায়ী পৌঁছতে। একটা বিশাল বাগান, বাগানের একপাশে বাইক রাখলাম। মেশিন আছে তোর কাছে? মেশিন? মানে কোন মেশিন? পানির নাকি স্প্রে? মানুষ মারার মেশিন, পিস্তল। দুঃশালা তুই কই পাবি? পিস্তল? ভাই, আমি যাব না, তুই কে বলতো? তোর বন্ধু। আমার বাইকের কাছে যা, মিউজিক বক্সের উপরে টিপ দিয়ে দেখ একটা পিস্তল রাখা আছে, খুলে নিয়ে আয়। সামনে একটা পরিত্যক্ত বাড়ি দেখা যাচ্ছে, হয়তো শ্রাবণীকে সেখানেই পাবো। নাম্বারটার লোকেশন এখনো সেখানেই শো করছে। পিস্তল? তুই পিস্তল পেলি কোথায়? আর এটা দিয়ে কি করবি তুই? বোকার মতো কথা বলিস না, আর তোর সাথে বকবক করার সময় নেই, পিস্তল নিয়ে আয়। রিফাত পিস্তল নিয়ে আমার পিছনে আসছে। আর আবার রিফাতের চোখে মুখে বিশাল ভয়ের উপস্থিতি টের পাচ্ছি। আমি মুচকি হাসলাম। পোড়াবাড়ির মধ্য থেকে মুখে টেপ মেরে রাখলে যেমন গোঙানির শব্দ শোনা যায়, তেমনটাই শোনা যাচ্ছে। রিফাতকে বললাম, তুই আর আরাফ এগিয়ে যাবি, পিস্তলটা দে, সোজা যাবি, ভাব নিয়ে কথা বলবি। আর তুই? আহা, যেটা বললাম সেটা কর। ওকে। আমি আড়ালে সরে আসি। রিফাত আর আরাফ ভেতরে যায়। দরজা খুলতে দেখলাম সেখানে অর্ক, শ্রাবণী, যে মেয়েটা অপমান করেছিল সে, আরও 2জন মেয়ে বসে আছে। মুখে সবার সাদা টেপ লাগানো। আর ওদেরকে তুলে এনেছে সকালে সেই নয়ন নামের ছেলেটা। তোরা এখানে? তুই না সেই ছেলে? সকালে কি যেন বলেছিলি? কি আছে এলাকাতে? আনিস? ওই মামা, এ তো জল না চাইতেও চলে এসেছে। দেখুন ভাই, ভুলটা তোমার ছিল। তুমি টিজ করেছিলে, আমরা প্রতিবাদ করেছিলাম। আবার তুমি ভুল করে তুলে আনছো। শ্রাবণীকে ছেড়ে দাও। প্রতিবাদ, তাই না? তোর প্রতিবাদে আমি ঢুকিয়ে দেব চালা। নয়ন কথাটা শেষ করেই রিফাতের গালে ঘষি দেয়। রিফাতের পাশে থাকা আরাফ বলে উঠল, ভাই, আমাদের কোনো দোষ নেই, সব দোষ নিলয়ের। সে আমাদের পাঠিয়ে ভেগে গেছে, আমাদের ছেড়ে দিন। নিলয়? মানে ওই মালটা কই সে? ওকে তো খুঁজছিলাম। ওর টাকানোর মানেটা ছিল আলাদা। শালা পাকছে, তাই না? ভাগবে কেন? সবসময় রাজ দেওয়ার মানে এই নয় যে সে প্রো প্লেয়ার। সবসময় হেডশট মারতে পারে তার মানে এই নয় সে লিজেন্ড। মাঝে মাঝে ওরাও মেরে কভারে সে নিজেকে সেভ করে, বুদ্ধি দিয়ে খেলে। বুইয়া করার নামই হলো লিজেন্ড প্রো প্লেয়ার।
যতই ভাগুক না কেন, ওকে তো ক্রোনো অন করে তাড়িয়ে ধরে মারবো। শালা ভাব নেই। ধুর, পাঠালাম রিফাতকে একটু ভাব সাপ নেবে, তা না, হারামি গিয়ে ফ্রি ফায়ারের গল্প স্টার্ট করে দিয়েছে। না, এবার আমারই কিছু করতে হবে। ভাবতে ভাবতে দেখলাম রিফাত আর আরফকে বেঁধে ফেলেছে ওরা। নয়ন বলে, তখন তো টিচ করছিলাম, তোদের সামনে এই ফুলটাকে ছিঁড়ে খাবো, তখন বুঝবি। স্কোয়াড নিয়ে ভাব নিচ্ছ, যখন পড়বে সালো প্রো প্লেয়ারের সামনে তখন বুঝবা। সময় থাকতে শ্রাবণীকে ছেড়ে দে, না হলে কি? না হলে আপনার সাথে টিমিং করে শেষ অবধি থাকবো। কথাটা বলে ভেতরে প্রবেশ করলাম। নয়ন আমাকে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেল। আমি সবার দিকে একবার তাকালাম। শ্রাবণী তাকিয়েছে আমার দিকে। আমি একটু মুচকে হাসলাম। আমাকে ওরা অপমান করেছিল, কেমন লাগছে এখন এখানে এইভাবে থাকতে। তুই এসেছিস? তোর সাহস আছে বলতে হয়। দেখ ভাই, প্রথমে সুন্দর করে তোর কাছে অনুরোধ করব ওদের সবাইকে ছেড়ে দেওয়ার জন্য। না শুনলে আরও একবার বোঝাবো, তারপর বোঝাবো না, দেখাবো। এখন সিদ্ধান্ত তোর, কাজটা আমার। বাহ, ডায়লগটা তো অস্থির লাগলো। সিদ্ধান্ত তোর, কাজ আমার। ওই ওকে ধর। ছেলেগুলোর মধ্যে থাকা একটা ছেলে আমার দিকে এগিয়ে আসছিল। আমি কোমরের পিছন থেকে পিস্তলটা বের করে শার্ট করে ছেলেটার পায়ে গুলি করলাম। নয়ন বসা থেকে উঠে দাঁড়ালো। কিছু বলবে তার আগে নয়নের পায়ে আরও একটা গুলি করলাম। নয়ন ধপ করে নিচে পড়ে গেল। কাঁদতে কাঁদতে বলল, আরে ভাই, কে তুই? কথা না বলে এভাবে কেন মারছিস? আমি আরও একটা গুলি করলাম নয়নের হাতে। তারপর পকেট থেকে একটা সিগারেট বের করে আগুন জ্বালিয়ে নয়নের চেয়ারে বসে পড়লাম। পুরো ঘর এখন ভয়ে থমথম করছে, কেউ কোনো কথা বলছে না। সিগারেটের কয়েকটা টান দিয়ে বললাম, বলেছিলাম না, সিদ্ধান্ত তোর, কাজ আমার। তুই তো আগে সিদ্ধান্ত নিয়েছিলি আমাকে মারার, তাই কাজটা দেরি করে করার আমার কোনো ইচ্ছে নেই। ভাই, কে তুই? বল না। ইটস মাই মিস্ট্রি। আই এম হাইডার, নোবডি নোজ মি, বাট আই নোজ এভরিবডি। এই যে মিস, আমাকে দুপুরে কী যেন বলেছিলে ক্ষেত। শোন, তোর মতো মেয়েকে না আমার সাথে 5 মিনিট কথা বলার জন্য রিকোয়েস্ট করে, বাট আই ডোন্ট কেয়ার। আর হ্যাঁ, আরেকটা কথা, এখানে উপস্থিত যারা আছে তারা সবাই এখানে কি হয়েছে তা যদি লিক হয়, তাহলে এখানে থাকা 10 জনকে আমি এই পিস্তল দিয়ে বুঝতে পারছিস। ওদের সবাইকে বের করে নিলাম। থানাতে ফোন দিয়ে পুলিশকে আসতে বললাম। কয়েক মিনিট পর 2 গাড়ি পুলিশ আসলো। আমাকে সবার সামনে স্যালুট করে বলল, স্যার আপনি ঠিক আছেন তো? ওদের সবাইকে নিয়ে যান, আমার অর্ডার ছাড়া ছাড়বেন না। আর একটা গাড়ি করে অর্ক মানে ওই লোকেদেরকে বাড়িতে পৌঁছে দেন। ওকে স্যার। অর্কদের একটা গাড়িতে করে নিয়ে যাওয়া হলো। শ্রাবণের দিকে না তাকিয়ে বাইকের কাছে আসলাম। ওর সাথে কোনো কথা না বলে বাইকের ওপরে বসে বাইক স্টার্ট দিলাম। ফোন বাজতে থাকে আমার। আব্বুর কল রিসিভ করলাম। কিরে, কই তুই? চলে এসেছি, 1 ঘন্টা সময় দাও। ওকে। আরাফ আর রিফাত বাইক নিয়ে আগে চলে গেল। আমি বাইক ঘুরিয়ে শ্রাবণীর সামনে এসে দাঁড়ালাম। শ্রাবণী বাইকে উঠে বসলো। বাইকে উঠতেই মিউজিক প্লেয়ার গান ছেড়ে দিলাম। বাইকের স্পিড তুললাম। বাইকের সাউন্ড বক্সে বাচ্চা পছন্দের একটা গান। শ্রাবণী আমার কাঁধে হাত রাখলো। সকালের মতো শয়তানি করতে ইচ্ছে হলো, মানে কষে ব্রেক করি আর যেন শ্রাবণী আমার দিকে চলে আসে, কিন্তু না, করলাম না। মাথায় যেন একটা বাধা এসে আমাকে থামিয়ে দিল। বাদরা হয়তো দুপুরে করা অপমানটাই হবে। বেশ কিছু সময় চুপ থেকে প্রায় বাড়ির কাছাকাছি আসতে শ্রাবণী বলে, সরি। সরি কেন? আমার উপর রাগ ওই বেয়াদব ছেলেদের উপর ঝেড়েছো, তাই না? হাসছো যে? আমাকে আপনি আপনি করে বলেছেন। আরে তখন বুঝেছি তো, তখন অর্ক ছিল। আসলে ব্যাপারটা হলো, শুনতে চাই না কিছু। এখন সিদ্ধান্ত আপনার, কাজ আমার। চুপ থাকো তো। ঝগড়া করার মোড় নেই। আর একটা কথা, কাউকে কিছু বলবেন না। বলবো না। এখন বলো, তুমি করো কি? বিজনেস, লন্ডনের বিজনেস আইকন আমি। ও, হাসলে কেন? সব হাসির রহস্য জানতে নেই। প্রচুর রাগ হচ্ছে। এখন এত কথা কিসে? যখন অর্ক ছিল তখন তো আমাকে পাত্তাই দিস না। ছেলেগুলো তোর থেকে বাঁচিয়েছি বলে আমি হিরো, নাকি অর্ক নেই বলে এমন করছে? রাগের জন্য আরও জোরে বাইক চালালাম। বাড়ির সামনে আসতেই শ্রাবণীর বাবা এসে দাঁড়ালো। কিছু বোঝার আগেই তিনি বললেন, সমস্যা কি তোমার? আমার মেয়ের সাথে কি? সবটা সময় দেখি তুমি শ্রাবণীর সাথে এতক্ষণ কই ছিলে? তোমাকে প্রথম ভালো লেগেছিল, কিন্তু তোমার উদ্দেশ্য ভালো লাগছে না। নিজেকে সংযত করো, না হলে এর ফল ভালো হবে না বলে দিলাম। তুমি অতিথি বলে কিছুই বলছি না, না হলে আমার মেয়ের সাথে তোমাকে দেখলে অনেক আগেই তোমাকে। আব্বু, তুমি এমন করে বলছো কেন? চুপ থাক, নাম বাইক থেকে।
শ্রাবণীকে নিয়ে আনব সাহেব চলে গেল আমাদের বাড়িতে। শ্রাবণীর বাবার সমস্যাটা কোথায়? কেন তিনি এমন করছে? মেয়ে ওনার রাজকুমারী বলে আসছে, রাজকুমারী মেয়ে নিয়ে। সময় আসুক বোঝাবনি আপনাকে কেমন করে কষ্ট দিতে হয়। মেজাজ আবার খারাপ হলো, কি যে করি। আপাতত বাইকটা রেখে আসি। বাইকটা নিজের জায়গাতে রেখে বাড়ির মধ্যেই ঢুকলাম। গ্রামের অনেক লোক বউ দেখতে আসছে। বউয়ের সাথে একটা বুড়ি, মানে রাসেলের দাদি শাশুড়ি আসছে। আমাদের রীতিনীতিতে বিয়ের পর বউয়ের বাপের বাড়ি থেকে ছোট বউ, নানি বা দাদি কিংবা আন্টিও আসেন। তারপর বউ ভাতের দিন বরকে সহ নিয়ে চলে যান তিনি। দাদি শাশুড়িকে তো দেখতে জোস। হুট করে দেখলে মনে হবে দাদি রাসেলের শাশুড়ি, দাদি শাশুড়ি না। বাট আসলে তিনি দাদি শাশুড়ি। যাক, ওনার সাথে একটু মজা করে আসি। আমি দাদি শাশুড়ির পাশে গিয়ে বসলাম। আচ্ছা, এমনি মেয়েদের পটানোর জন্য অনেক টিপসই তো দিলাম আমি। বুইরা দাদিকে কীভাবে পটাবো জানেন কি কেউ? জানলে কমেন্ট বক্সে টিপসগুলো লিখবেন, আমি আমার মতো ট্রাই করি। কেমন আছেন দাদি? তুমি না নাচ জামাইয়ের বাড়ির লোক? জি দাদি। তুমি না ডান্স করেছিলে? ওই জানো, আমার ওই গানটা খুব পছন্দ। তোমার দাদা সিলেটের মানুষ ছিলেন আর আমি চিটাগাংয়ের, তবে এখানে এসে থাকি অনেক বছর হলো। আমি তো চিটগাঙ্গে প্রায় যাই। ডাহা মিছা কথা বললাম। বুড়ি পটাতে ভয় করছে, তবে ওনার সাথে কথা বলতে দারুণ মজা পাচ্ছি। আচ্ছা, উনি যদি বলে চিটগাঙ্গের কোথায় যাই, জায়গার নাম তো জানি না, কোনোদিনও যাইও নি। তা কোথায় গিয়েছিলে? থাক না সেসব, আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। বলো। তার আগে আপনাকে কি তুমি করে বলতে পারি? আসলে তুমি করে বলার পেছনে কারণ আছে। আচ্ছা বলো। আচ্ছা, তোমাকে দেখলে মনে হয় না তুমি এত বেশি সুন্দর। প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগেছে। এখন কি তুমি আমার বন্ধু হবে? প্রথম থেকে কথাগুলো বলার জন্য এসেছি। হব। আমি চমকে উঠলাম। দাদির কণ্ঠটা হঠাৎ করেই চিকন কেন হয়ে গেল। ঠিক তখনই শুনতে পেলাম, আমারও অনেক কিছু বলার আছে আপনাকে, কিন্তু আপনার মতো করে সুযোগ হয়নি কখনো। আমি পাশে তাকালাম। অর্পি এসে কখন আমার পাশে বসেছে খেয়ালই করিনি। লে হালুয়া। কথাগুলো দাদিকে পটানোর জন্য বললাম, ওদিকে অর্পি পাশে বসে শুনছে সেসব। এখন হয়তো ভাবছে আমি তাকে কথাগুলো বলেছি। তাড়াতাড়ি সেখান থেকে উঠে চলে আসলাম। সিঁড়ি ভেঙে উপরে উঠবো, ফোনে মেসেজ টিউন ভেজে উঠলো। চেক করলাম আননোন নাম্বার, তবে পরিচিত মনে হচ্ছে, কারণ যখন রিদি তাদের বাসা থেকে বিকেলে আসার সময় 17টা মিসড কল এসেছিল, তার মধ্যে 2টো কল ছিল এই নাম্বার থেকে। একটা মেসেজ এসেছে। আচ্ছা আবির সাহেব, যদি কখনো অনাকাঙ্ক্ষিতভাবে তোমার সামনে এসে বলি আমাকে একটু ভালোবেসো, আবার আহ্বানে চুপটি করে না হয় ইশারাতে জানিয়ে দিও তুমি আমাতে আবদ্ধ। জানো তো, আমি দিনকে দিন তোমাতে পরজীবী হচ্ছি। আমার অনুভূতিতে ছত্রাক নামক ভালোবাসার বস্তু হিসেবে অক্টোপাসের মতো তোমার দিকে নিজেকে আকৃষ্ট করে অপেক্ষাতে থেকো আবির সাহেব, আমি আসবো। মেসেজটা পড়ে আমি প্রায় চুপসে গেলাম। আবির সাহেব মানে এইটা কি? শ্রাবণী? না না, শ্রাবণী হবে না, কি জানি তাহলে কি? কে আমাকে চিনে ফেলেছে? একবার ভাবলাম নাম্বারের মালিকটাকে তো 10 মিনিটই খুঁজে বের করি, কিন্তু পরক্ষণে মনে হলো যদি সে বুঝে যায় আমি তাকে চিনে ফেলেছি আর সে সবাইকে বলে দিল আমার পরিচয়, না না, আপাতত আমাকে নিজে খুঁজে বের করতে হবে এটাকে। ভাবতে ভাবতে রুমের দিকে যাচ্ছি। আমার রুমের সামনে শ্রাবণী দাঁড়িয়ে আছে, কানে হেডফোন। তাকে বলতে শুনলাম, সরি অর্ক, তোমাকে আসার সময় কিছুই বলে আসতে পারিনি। বাসায় কি বলেছো? ও আচ্ছা, মন খারাপ করো না, তোমরা তো আসবেই, তখন আমি ঘোরাবো সবটা। এখন রাখি, রাতে কল দিবনে, বাই। মেজাজটা আবারও খারাপ হলো। কেন এমন হচ্ছে আমার? অসহ্য লাগছে। শ্রাবণীর গালে কষে চড় দিতেও ইচ্ছে করছে। কেন এমন করছে শ্রাবণী? আবার সামনেই বারবার কেন এমন করে কথা বলছে? শ্রাবণী কিছু না বলে চলে গেল। আর সহ্য হচ্ছে না এমন ইগনোর। ধুর, শ্রাবণী তোমাকে কিছু বলার ছিল। আমার কথা শুনে শ্রাবণী স্থির দাঁড়িয়ে আমার দিকে তাকালো। আমি ওর পাশে গিয়ে দাঁড়ালাম। এতক্ষণ অর্কের সাথে ফোনে আলাপে ব্যস্ত ছিল শ্রাবণী। আমাকে দেখে চলে যেতে যাবে, আমি ডাকলাম। শ্রাবণী আমার দিকে তাকালো। আমি বললাম, তুমি কি অর্ককে ভালোবাসো? কখনো বলেছি সেটা? না, এমনি জানতে চাইলাম। কেন, কি হয়েছে? কিছু না। তুমি কি যেন বলবে? ও না, কিছু না, সরি। ওই তখন বিয়ে বাড়িতে তোমার সাথে মজা করার জন্য। ইটস ওকে। তোমার আর অর্ককে বেশ মানাচ্ছিল,
কিন্তু বান্ধবীরা বলছিল তোমার সাথে আমায় মানাচ্ছিল। ওরা অর্কের পাশে তোমাকে দেখেনি তো তাই। বারবার অর্ক কেন আসছে বুঝলাম না। তোমার প্রিয় মানুষ তো তাই। কথাটা বলে চলে আসলাম। জানি না শ্রাবণী কী চায়, তবে যেটাই চাক না কেন আমি সেটা হতে দেব না। আমি আমার মতো চলবো। ওকে বুঝতেই দেওয়া যাবে না ওর ওই ব্যাপারটা নিয়ে আমি চিন্তা করছি। রুমে গেলাম, কাপড় চেঞ্জ করে বিছানায় গা এলিয়ে দিতেই সাউন্ড বক্সে শুনতে পেলাম পরিচিত গান। বাহ, বেশ রোমান্টিক গান বাজছে। বিছানা ছেড়ে উঠলাম, রুমের সাথে লাগোয়া ব্যালকনিতে এসে দাঁড়ালাম। আমি পুরনো অনেক কিছু মনে করার চেষ্টা করছি। মিমি আপুর কথা খুব মনে পড়ছে। ওদের মিলনটা আর হলো না। আনাফ মাহমুদের অহংকারময় জীবনে ভালোবাসাটা তুচ্ছ, আর আমি তার মেয়েকেই কাঁদাবো। এটাই আমার চ্যালেঞ্জ। সময় মতো ঠিকই ওকে কাঁদাবো আমি। পরের দিন ঘুম ভাঙলো শ্রাবণীর ডাকে। তাকিয়ে দেখি ও বেশ সাজুগুজু করে এসেছে। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বললাম, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? ওঠো ওঠো, আমাকে অর্কের সাথে দেখা করতে হবে। তুমি বডিগার্ড হয়ে নিয়ে যাবা। মানে? আমাদের এখানে একটা পাহাড় আছে, অর্ক আজকে সেখানে আসবে। তুমি চলো তাড়াতাড়ি। কি? রেডি হও। আমি পারবো না। তুমি না গেলে আমি কিন্তু কান্না করব। বান্দর, বজ্জাত, পাজি, শয়তান, বনসার, চলো না প্লিজ। যা যা বলছো সব তুমি। কি? তুমি একটা আস্ত গাধারাম। হয়েছে, ঝগড়া করার মুড নেই। আসো। মেজাজ খারাপ লাগছে খুব। এই অর্ককে আমি মেরেই ফেলবো আজকে। কত বড় সাহস! ও আবার ডাউন করা এনিমিকে মেরে কিল চুরি করে। হেডশট দিয়ে মারবো ওকে আমি। কোনো রকমের মেজাজটা ঠান্ডা করলাম। জিন্সের সাথে শার্ট পরে বাইরে আসলাম। খাবার টেবিলে সবাই বসে আছে, আমি একপাশে গিয়ে বসলাম। চেয়ারে বসে খাবারের প্লেটে ভাত নিতে যাব। আব্বু বলল, নিলয়, আগে সবাইকে খাইয়ে দে। আচ্ছা। রিফাতকেও সাথে নিয়ে নে। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। বড় চাচু হুট করেই প্রশ্ন করলো, আচ্ছা নিলয়, তুমি লন্ডনে কি করো, নাকি নামমাত্রই লন্ডনে থাকো? না মানে তোমার আচার আচরণ, কথাবার্তা, পোশাক দেখে মনে হয় তুমি লন্ডনে থাকতেই পারো না। আসলে স্যার, মানে বড় আব্বু, আমি লন্ডনে ছোট্ট একটা ব্যবসা করি। আমার তো পরিবার বলতে শুধু আব্বুই আছে। মা কিংবা আপনাদের মতো কোনো সদস্য আমি ছোট থেকে পাইনি। আব্বু শিখিয়েছে কিভাবে দেশকে ভালোবাসতে হয়, তাই এইভাবে চলি। দেশে এসেছি, আবার চলে যাব। আরে কেন যাবে, এখানেই থাকবে তুমি, তোমার যত দিন ইচ্ছে। আর মন খারাপ করো না তো, আমরাই তো তোমার মা। আমাকে বড় মা বলে ডাকো, এটাই তো অনেক শান্তি লাগে। বড় মায়ের কথা শুনে মুচকি হাসলাম। না, আর দেরি করা যাবে না। খুব তাড়াতাড়ি মাইন্ড গেমটা শেষ করতেই হবে। অভিনয় থেকে বের হয়ে সবার সামনে সত্যটা প্রকাশ করতে হবে। কিন্তু সঠিক সময় এখনও আসেনি। সবার খাবার বেড়ে দিলাম। জানাদাপুর পাশে এসে দাঁড়ালাম। বিয়ের দিন থেকে উনি আমার সাথে তেমন কথা বলেনি, হয়তো ব্যস্ত ছিল। আর আমিও তো ঝামেলাতেই ছিলাম। আমি ওনার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। জান্নাতাপু আমার পাশে এসে বলল, এই তুমি চুল নিচের দিকে করে রাখছো কেন? উপরের দিকে করে রাখবা, অনেক স্যুট করে তোমাকে। মেয়েরা তাকায় বেশি। আপনি তাকান। মানে? না মানে কিছু না। তোমারে দেখার মানুষের কি অভাব পড়েছে? শ্রাবণী, অর্পি, যারা, আরো অনেকেই তো আছে। আপনি তাকান না, তাই স্টাইল দিয়ে কাজ নেই। বড় আপুর সাথে ফ্ল্যাট করা হচ্ছে? না মানে? কি মানে? ফাজিল কোথাকার। লন্ডনে। হয়েছে, থামো, বেশি বকাবা না। শুনেছি সুন্দরী মেয়েরা নাকি একটু বেশি ঝগড়াটে হয়। আপনার সাথে এখন কথা না হলে জানতামই না। মিস্টার নীল সাহেব, আপনি যে একটা ফ্ল্যাটবাজ ছেলে তা কিন্তু আমি বুঝে গিয়েছি। আমাকে পাম দিয়ে কোনো কাজ নেই। পাম কেন দিয়ে যাব? অলরেডি তো। কি? না কিছু না। আপনি একটা খচ্চর মেয়ে। কি বদমাইশ একটা। দুজনেই হাসছি। তবে ঝগড়াটা বেশ চমৎকার ছিল। কারণ কেউ ভাত চাইলে ভাত বেড়ে দিয়ে এসে জান্নাতের পাশে দাঁড়িয়ে ওনার কথার উত্তর দিচ্ছি। আবার কেউ তরকারি চাইলে জান্নাতাপু দিয়ে এসে আবার পাশে এসে দাঁড়িয়ে আমার কথার উত্তর দিচ্ছে। মিষ্টি টাইপ ঝগড়া যাকে বলে। আমি জান্নাতাপুর দিকে তাকাতে সাহস পাই না তেমন। কি জানি একটা রেসপেক্ট চলে আসে। কিসের রেসপেক্ট জানি না, তবে ভয়ও কাজ করে। এমনিতে এখানে থাকা সব মেয়েদের থেকে জান্নাতাপু অনেক ম্যাচিওর, তার উপর বেশ বুদ্ধিমতী। সবসময় চুলগুলো একপাশে করে রাখবে, মুখ গম্ভীর, আর মুচকি হাসিতে আসলেই দারুণ লাগে। আচ্ছা, আপু কি সিঙ্গেল? জিজ্ঞেস করবো? ধুর না, ভাববে আমি চান্স মারতে এসেছি। দরকার নেই,
যদি চর দেয়? না বাবা, ওনার যা ইচ্ছে তাই করুক, আমার কি। কথাগুলো ভাবতে ভাবতে সামনে বসে থাকা শ্রাবণীর দিকে চোখ গেল। আমাদের দিকে ও হা করে তাকিয়ে আছে। আমার দিকে তাকাতেই আমি ইশারায় মাথা নাড়িয়ে বললাম, কি হয়েছে? কিছু না। সে মাথা নাড়িয়ে উত্তর দিয়ে খেতে শুরু করলো। 1 মিনিট পর সে বলল, ভাত দাও আমাকে। আমি অবাক হলাম। শ্রাবণীর প্লেটে এখনও অনেক ভাত, হয়তো সেগুলো ও খেতে পারবে না, তবুও কেন ভাত চাইছে। আমি ভাতের বাটি নিয়ে ওর পাশে গিয়ে দাঁড়ালাম। চামচ দিয়ে ভাত দিতে যাব, তখন অনুভব করলাম কে যেন আমার পায়ের ওপর পা দিয়ে জোরে চিপকানি দিল। আমি কোকিয়ে উঠলাম। নিচের দিকে চোখ যেতেই দেখি শ্রাবণীর পা আমার পায়ের ওপর দিয়ে জোরে জোরে পিষছে। ফাজিল মেয়ে। এখন বুঝতে পারছি কেন সে আমাকে ডেকেছে। ভাত নেবে না বুঝতে পারছি। এসব কি? কোন সব? আমার পায়ের ওপর থেকে পাটা সরাও। তুমি আমার পায়ের নিচে পা কেন দিয়েছো বুনসার? চুপ, পচা আলু। কি? তোমাকে আমি গুলি করে মারবো। এই তুমি পা সরাবা? না। ওকে, সিদ্ধান্ত তোমার, কাজ আমার। সরাও, না হলে পুরো ভাতের গামলাটা তোমাকে এনে দেবো। তাড়াতাড়ি রেডি হও, তোমাকে বাইরে নিয়ে যাই, তোমাকে ওই পাহাড় থেকে ফেলে দেব। পা সরিয়ে নিল। আমি ওর প্লেটে অনেকগুলো ভাত ঢেলে দিয়ে আগের জায়গাতে চলে আসলাম। সে জম্ম বলে উঠল, তোদের ঝগড়া কি কোনোদিনও শেষ হবে না? দুইটাই ঝগড়াটি, তবে ভালোই লাগে ওদের ঝগড়া শুনতে। দুজনকে কিন্তু বেশ মানায়, এটা খেয়াল করেছো? মানে হলো যদি নিলয়ের সাথে শ্রাবণীর বিয়ে দেওয়া যায় তাহলে বেশ মানাবে। আপা, শ্রাবণীর বিয়ে নিয়ে কিছু বলবেন না প্লিজ। ওর বিয়ে কোথায় হবে না হবে সেটা সিদ্ধান্ত আমি নিব। নিলয়ের মতো ছেলের সাথে তো কখনোই না। তার মানে কি বোঝাতে চাচ্ছেন? দেখুন ভাই, বাইরের কোনো ছেলেকে নিয়ে আমাদের মধ্যে ঝামেলা করার কোনো মানেই হয় না। আর শ্রাবণীকেও বলবো সে যেন আপনাদের বাড়িতে কম আসে। কেন সে কম আসবে কেন? সহজ করে বলে দিলেই তো হয় আপনার নীলাকে পছন্দ না। আমরা তো কেবল একটু মত দিলাম, এই আর কি। তোমরা সবাই চুপ থাকো তো। শ্রাবণী বিয়ে যখন দেওয়া যাবে তখন ভাবা যাবে। শ্রাবণীর বিয়ে নিয়ে যখন কথা উঠলো তাহলে বলি, রিয়ার বড় চাচার ছেলে আছে অর্ক। বিয়ের দিন দেখেছিলাম অর্ক আর শ্রাবণীকে, ওদের দুজনকে বেশ ভালোই মানাচ্ছিল। আর ওরা দুজন একসঙ্গে বেশ ভালোই গল্প করছিল, তাই অর্ককে আমার বেশ ভালো লেগেছে। এই ব্যাপারে সবার সাথে কথা বলতে চেয়েছিলাম। অর্কের সাথে শ্রাবণের আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো হবে বলে মনে করছি। আমি শ্রাবণীর দিকে তাকালাম। শ্রাবণী আমার দিকে চেয়ে আছে। আমি মুচকি হাসলাম। খেলাটা এবার জমে গেছে, এখন কেবল নির্দিষ্ট সময়ের অপেক্ষা। আমি অনেক কিছু বলতে গিয়েও থেমে গেলাম। আব্বু ইশারাতে চুপ করে থাকতে বলল। কিছু সময় পর আব্বু আমার রুমে ঢুকলো। আবির, আমি চাই শ্রাবণীকে যেন তুই বিয়ে না করিস। প্রথমে চেয়েছিলাম শ্রাবণীকে বউ কর, কিন্তু এখন চাইছি ওকে যেন কখনো কোনোদিন বিয়ে করবি না। যেদিন শ্রাবণীর সাথে অর্কের বিয়ে হবে ওই দিনই তোকে আমরা বিয়ে দেব। আর শ্রাবণীকে তুই প্রপোজ করবি, তাকে বোঝাবি ভালোবাসিস। এরপর সে যখন তোর প্রেমে পড়বে তখন তুই চলে আসবি। এত অহংকার তখন কই থাকে ওর বাবার সেটা দেখবো। পারবি না বল? কেন পারবে না? আমার ছেলে বলে কথা। মন খারাপ করিস না, এখন চুপচাপ মেনে নে, যা হবে হতে দে। খেলাটা শেষ ওভারেই ঘোরাতে চাই। একদম শেষ জনে এসে থার্ড পার্টি করে বই রাহাটা তোকেই নিতে হবে। টেনশন করিস না, আমরা আছি তো। আব্বু আমার চলে গেল। আমি কেবল বোকার মতো বসে বসে মুচকি হাসছি। আচ্ছা, শ্রাবণী আমার দিকে ওভাবে কেন তাকাচ্ছিল কি জানি। পকেট থেকে ফোন বের করলাম। অর্কদের থানার ওসিকে কল দিলাম। জি স্যার, বলুন। সিভিলে যাবেন? বাড়ির একটা ছেলে আছে, নাম অর্ক, তাকে তুলে আনবেন। যেন বুঝতে না পারে আপনারা পুলিশ, আর যেন এটাও বুঝতে না পারে কে তুলে আনার অর্ডার দিয়েছে। বাড়ির মধ্যে থেকে না, বাইরে বের হলে উঠে নিয়ে আসবে। জি স্যার, আপনি কয়েক ঘন্টা সময় দিন, কাজ হয়ে যাবে। ওকে। রুম থেকে বের হলাম। শ্রাবণীকে কোথাও দেখতে পাচ্ছি না, হয়তো ওর বাবা বাড়িতে নিয়ে গেছে। যাক, ওই বাড়ি থেকে ওকে আমি বের করে আনবো। সবার সামনেই তখন শ্রাবণী বলবে আমাকে সে ভালোবাসে। বাট আমি তখন বাড়ি থেকে বের হলাম। সাদা ক্যানভাস জুতোর সাথে ছেঁড়া স্টাইলের জিন্স প্যান্ট, গায়ে হাতাকাটা গেঞ্জি, চুলগুলো এক পাশে দিয়ে রাখা, মুখে রুমাল বেঁধে নিলাম। রিফাত বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। রিফাতকে বাইকে বসতে বলার সাথে সাথেই ফোন বেজে উঠল। স্যার, অর্ক আমাদের সাথে আছে, তাকে কোথায় নিয়ে আসবো? আমি নিজেই আসছি।
ফোন কেটে দিলাম। ফোনটা পকেটে রাখতে যাব, মেসেজটি বেজে উঠল। মেসেজ বক্সে ঢুকেই দেখি সেই নাম্বার থেকে মেসেজ। আমি কল দিলাম, কিন্তু বন্ধ করলো। মেসেজটা পড়লাম। আবির সাহেব, আমার সত্তায় তুমি এত জটিলভাবে মিশে আছো যেন তুমি নামক একটা পারমাণবিক বোমা আমাকে বারবার তাড়া করে বেড়ায়। দেখা হবে খুব তাড়াতাড়ি। আপাতত কিছুই ভাবছি না। বাইক স্টার্ট দিলাম। রিফাত পেছনে বসে আছে। আমি বাইকের স্পিড তুললাম। রিফাতকে বললাম, আজকে মাস্তানি করবি তুই? কেন? তুই না বলেছিলি মাস্তানবি? আজ থেকে শুরু কর। আচ্ছা, শুরু করলাম। এলাকা থেকে বের হয়ে অনেকটা দূরে চলে আসলাম। পাশের এলাকার রাস্তা। বাইকে স্পিড বাড়াতেই 4টে মেয়ে যাচ্ছে, তাদের সামনে এসে হুট করে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়। এটা থেকে মেয়েগুলো বেশ হাসাহাসি শুরু করে দিয়েছে। বাইক থেকে নেমে চেক করব কি হয়েছে, সে সময় একটা মেয়ে বলে উঠল, মেয়েদের পেছনে ভাব নিয়ে ঘুরলে তো এরকম হবে। কি হলো এটা? হয়তো মেয়েগুলো ভাবছে আমরা ওদের পিছন ঘুরছি, আর যখন ওদের কাছাকাছি এসে চলে যাব তখনই বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেছে। আর যার জন্য এমন করে বলল মেয়েটা, মেজাজটা খুব কষ্টে শান্ত করলাম। কিন্তু রিফাত বলল, এত ময়দা সুন্দরীর পেছনে না ঘুরে কি থাকা যায়? দূর থেকে ময়দার গন্ধেই চলে এসেছি। বেয়াদব ছেলে, থাপড়িয়ে তো দাঁত ফেলে দেব। চুমু চেনেন? আসুন দিই। আর বিয়াদবকে সেটা তো বোঝাই যাচ্ছে। আজাইরা মার্কা মেয়ে সব। দেখ, তোদেরকে অনেক সম্মান দিয়েছি। তোদেরকে এখানে এলাকার লোকেদের দিয়ে মার খাওয়াবো, একটাও ফিরে যেতে পারবি না। দেখুন, তুই করছেন, ঠিকভাবে কথা বলুন, না হলে। কি হয়েছে তিথি? পেছন থেকে একটা ছেলে কথাটা বলে উঠল। ঘুরে তাকাতেই দেখি 5জন ছেলে দাঁড়িয়ে আছে। আর এদেরকে দেখেছিলাম এই মেয়েগুলোর পেছনে আসতে। হয়তো এই 4টা মেয়েদেরকে এদের মধ্যে যে কোনো 4জন পছন্দ করে, আর যার জন্য হিরো সাজতে চলে এসেছে। 4জন মেয়েদের মধ্যে যে একটু বেশি সুন্দর, হয়তো সে হবে তিথি। তিথি মেয়েটা বলল, সুজন ভাইয়া দেখুন, এই দুটো ছেলে আমাদের অনেক বাজে কথা বলছে, অনেক খারাপ কথাও বলেছে। বারণ করেছি দেখে আমাদের নাকি তুলে নিয়ে যাবে সেটাও বলেছে। প্রায়ই আমাদের পাড়ার এখানে দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখি। আমরা পুরো আবুল হয়ে গেলাম। ঠিক তখনও বুঝে উঠতে পারছি না কি হতে যাচ্ছে বা কি হয়েছে এখানে। আমি বাইক দেখতে তখনও ব্যস্ত। হঠাৎ সুজন নামের ছেলেটা এসে আমার বাইকের ট্যাঙ্কির ওপর হাত রেখে বলল, বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেছে, চেন পড়ে গেছে, গিয়ার জড়িয়ে গেছে, তেল ফুরিয়ে গেছে। এসব বাহানা দিয়ে বাইক থামিয়ে রাস্তাঘাটে মেয়েদের ডিস্টার্ব করা ছেলেদের বহুবার পিটিয়ে বাড়ি পাঠিয়েছি। ধান্দা পুরনো হয়ে গেছে, নতুন কিছু থাকলে বল শুনি। তারপর তোদের বেঁধে এমন পিটান পিটাবো বুঝবি মেয়েদের পিছনে ঘোরার মানে। আমি তেলের ট্যাঙ্কি চেক করলাম। আসলে তেল ফুরিয়ে যাওয়ার কারণে স্টার্ট বন্ধ হয়ে গেছে। মেজাজ খারাপ থাকায় তেল চেক না করে বেরিয়েছিলাম। আর ঠিক মেয়েদের সামনে এসেই তেল ফুরিয়ে বাইক বন্ধ হয়ে গেল। আর ওটা কি হলো? মেয়েরা কেন এসব বললো? তাদেরকে তো চিনি না। কোথা থেকে কি হলো মাথায় আসছে না আমার। দেখুন ভাই, সত্যি বাইকের তেল ফুরিয়ে গেছে। বিশ্বাস না হলে চেক করে দেখুন। চুপ থাক কুত্তার বাচ্চা। বাসা কোথায় তোদের? কি করিস? দেখে তো ফটকা ছাড়া কিছুই মনে হচ্ছে না। গাড়িটা শুনে নিজেকে আর সামলাতে পারলাম না। বাইকের বক্সের ওপর একটা পিস্তল বের করতে যাব, রিফাত থামিয়ে দেয়। রিফাত ধীর গলাতে বলল, ভাই, ওনারা যা বলেছে সবটাই মিথ্যে। প্রথমবার তাদেরকে দেখেছি, আর আমাদের কোনো ইন্টেনশন নেই এসব ফালতু মেয়েদের সাথে কথা বলে নিজেদের সময় নষ্ট করব। অনেক ক্লেম দিয়েছে আমাদের নামে, সো আপনার ব্যাপারটা বুঝুন আর আমাদের যেতে দিন। হায় আমি কাদের ফলতো বলিস? মুখে তোদের চোতা পিটা করবো শালা। আয় সামনে। ওই তোরা বাসায় যা, আমরা দেখছি। সাগর, সাকিব ভাইকে কল দে, আসতে বল। আজকে দুটোকে আগলাগাই এলাকায় ঘোরাবো। 1 মিনিট, তারা কেন যাবে এখান থেকে? আর ব্যাপারটা যেহেতু বেশি দূরে গড়াচ্ছে, সব পুলিশ ডাকুন, আর মেয়েরাও থাকবে। ওরা যদি এখান থেকে যায় তাহলে অবশ্যই তারা মিথ্যে বলছে। এই সালা, তোরা আর একটা কথা বল, এখানেই মেরে রেখে দেব। ওই তিথি, তোদেরকে না যেতে বললাম এখান থেকে? যা। কেন যাব? ভয় পাই নাকি আমরা ওদেরকে? মেয়েদের পেছনে ঘুরবে আর বললেই দোষ। ইচ্ছে করে বাইক থামিয়ে আমাদেরকে বাজে কথা বলেছে। আসুক পুলিশ, পুলিশদের সামনেও দুজনকে 2 গালে চড় বসিয়ে দেব। শোন, এর আগে তোকে কিছু বলিনি, এখন বলছি। বেশি লাফাস না, সুন্দর চেহারা না। সাহস থাকলে শুধু বাড়ি থেকে বের হয়ে দেখিস। তারপর তোর এমন অবস্থা করব তখন বুঝবি কাউকে না জেনে বুঝে অপমান করাটা কেমন লাগে।
কিছুই করিনি। আগেই তোরা বলেছিস আমরা বেয়াদব। মজার ছলে আমিও কথার উত্তর দিয়েছি। তারপর যখন এরা আসলো তখন বাড়িয়ে বাড়িয়ে মিথ্যে কথা শুনিয়েছিস। তারপরও তোদের সম্মান দিয়েছি, একটাও খারাপভাবে কোনো কথা বলিনি। এরপর তোরা জুতো পরাবি বললি, মেনে নিয়েছি সেটা। বাট এখন আর সহ্য হচ্ছে না। হ্যাঁ, তোকে বাসা থেকে তুলে নিয়ে যাব আমরা। পারলে তোর এলাকার লোকেদের আটকাতে বলিস। রিফাতের কথা শুনে হা হয়ে গেল। ঘটনা চলাকালীন আরও লোকজন হাজির হয়ে গেছে সেখানে। চারপাশে আরও অনেক লোক জড়িয়ে গেছে। সবাই ওই মেয়ে আর ছেলেদের পক্ষে ছিল। রিফাতের কথা শুনে আরও লোক খেপে গেছে। তবে রিফাত পুরো কথাগুলো শেষ করে দাঁড়াতেই সুজন এসে রিফাতের গালে ঘুষি দিয়ে বসে। আমি আটকাতেই আমাকে দুজনে মিলে এসে পেটাতে থাকি। একটা ছেলে আমার বাইক নিয়ে যেতে থাকে। আমি বললাম, বাইকের যদি কিছু হয় তোদেরকে মেরে ফেলবো আমি। এখনও কথা বলছিস? সাকিব ভাই আসুক, তোদেরকে বোঝাবো এই এলাকাতে এসে ঝামেলা করার মজা কতটা। যা তিথি, বাড়ি চলে যা। যাব না, ওদের শেষ দেখেই যাব। কত বড় সাহস, আমাদের হুমকি দেয়। জুতা মারতে মন চাচ্ছে। আচ্ছা মারিস, এখন তোরা যাবি নাকি আমি তোদেরকে পেটাবো? মেয়েগুলো চলে গেল। আমাদের চারপাশে গোল হয়ে অনেক লোকজন ঘিরে রেখেছে। এক পাশে মহিলারা আর এক পাশে পুরুষেরা। মান সম্মান সব শেষ, কারণ এখানে থাকা সবাই জানে আমরা দোষ করেছি। কিন্তু এদের কাউকে বোঝাতে পারবো না আমরা কিছুই করিনি। যা হয়েছে সেটা কাকতালীয়ভাবে হয়েছে। ভিড় থেকে একজন লোক বলে উঠল, এইসব বাজে ছেলেদেরকে ধরে না পুলিশে দেওয়া উচিত। তোমরা কি বলো সবাই? আমরা কেবল মাথা নিচু করে সবটা শুনছি। এরপর একজন আব্বুর বয়সী লোক সামনে এগিয়ে আছে। আমাদের দিকে তাকিয়ে থেকে সুজন নামের ছেলেটাকে বলে, কি হয়েছে বল। মেম্বার সাহেব দেখুন, এই ছেলে দুটো মুরাদ চাচার মেয়ে, আর ওর সাথে থাকা বান্ধবীদের প্রত্যেকদিন রাস্তাঘাটে জ্বালাই, নানা বাজে কথা বলে, অনেক খারাপ কথা বলে। মেয়েগুলো কোনোদিন কিছু বলে না, আজকে সাহস করে বলেছে বলে ওরা তিথিকে তুলে নিয়ে যাওয়ার কথা বলেছে। আমরা চলে আসাতে ব্যাপারটা আপনার অবধি গেছে। দেখুন স্যার, আমাদেরকে নিয়ে যা বলছেন সবটা মিথ্যে। চুপ, তোদেরকে এখনো কিছুই জিজ্ঞাসা করিনি, যখন জানতে চাইবো তখন কথা বলবি। মেম্বার সাহেব রিফাতকে ঝাড়ি দেয়। বুঝলাম ইনি এই এলাকার মেম্বার। কি দিনকাল আসলো, মেম্বারের কাছে ঝাড়ি শুনতে হচ্ছে। আরে ভাই, তার উপরের লোক আমার পরিচয়ে ভয়ে বোবা হয়ে যাবে। তবে একদিক দিয়ে বেশ মজা পাচ্ছি, আবার রাগও হচ্ছে। ব্যাপারটা এত দূর অবধি যাবে বুঝতেই পারিনি। মেয়েরা বানিয়ে তো বলেছেই, সাথে এই ছেলেগুলো আরও একটা বেশি বানিয়ে বলছে। মুরাদ ভাইকে ডাকো আর ওই মেয়েগুলোকেও ডাকো। এবার বল কি হয়েছে, তোদের বাসা কোথায়? স্যার, আসলে আমরা যাচ্ছিলাম আমাদের একটা কাজে। বাসা আপনাদের এলাকা থেকে আরও 2 এলাকা বাদে বাসা, মানে আপনাদের গ্রাম থেকে আরও 2টা গ্রাম পড়ে। বাইকের তেল ছিল না, এটা বের হওয়ার সময় দেখিনি। বাইকের স্পিড তুলতেই এখানে এসে বন্ধ হয়ে যায়। মেয়েগুলো আমাদের পেছনে পড়ে যায়। আমরা বাইক থেকে নেমে কি হয়েছে সেটা চেক করতে যাই। পাশে থাকা একটা মেয়ে হুট করে বলে ওঠে, আমরা টিচার, বেয়াদব ছেলে। মেয়েদের দিকে তাকাই, পেছনে করে অনেক কিছুই বলতে থাকে। আমার বন্ধু মজা করে বলেছিল, মেকআপ করা মেয়েদের দিকে আমরা তাকাই না। তখনই একটা মেয়ে ঝাড়ি দিয়ে আমাদেরকে অনেক কিছু বলে। আমরা তখনও মজা করে কথা বলছি। এরপর মেয়েগুলো জুতা খুলে মারতে যাওয়ার কথা বলতেই সেখানে এই ছেলেগুলো চলে আসে। আর তারপর মেয়েগুলো যা বলেছে তা সুজন নামের ছেলেটা আপনাকে বলেছে, কিন্তু আমরা কিছুই বলিনি। আমরা আমাদের মতোই ছিলাম। আমার কথা শুনে মেম্বার সাহেব সুজনদের দিকে তাকায়। মেম্বার সাহেব কাছে এসে বলল, দেখ, তোদেরকে চিনি না আমি, আর চিনতেও চাই না। আমি কামাল, কারো কাছে কৈফিয়ত দিতে চলি না। তোদেরকেও মেরে এখানেই পুঁতে রেখে দেবো, কেউ খুঁজতেও আসবে না। আমার এলাকায় এসে আমাদের মেয়েগুলোকেই তোরা প্রতিদিন জ্বালাবি, বাজে কথা বলবি, প্রতিবার করলে তুলে নিয়ে যাওয়ার কথা বলবি, তা তো হবে না। সুজন, শেফকে ফোন দিয়েছিস? চাচা, ফোন দিয়েছি। ভাই আসছে, ডিসি অফিসে কাজ ছিল, 10 মিনিটের মধ্যেই চলে আসবে। সাকিব ভাই আসলে এদের যে কী অবস্থাটা হবে সেটাই বুঝতে পারছি না। সুজন কামাল সাহেবকে কথাটা বলল। ওদিকে রিফাত আমার কানের কাছে মুখ এনে বলল, আবির, এই সাকিবকে? কি জানি, হবে হয়তো বড় লেভেলের মাস্তান। আমার ভয় করছে, দেখছিস তো কেউ আমাদের কথা বিশ্বাস করছে না। ভয় পেলে মেয়েদের মতো কান্না কর যা। তোর কোনো চিন্তা হচ্ছে না কেন বলতো? তুই কেন মেয়েদের সাথে কথা বলতে গিয়েছিলি? আরে ভাই, শুধু শুধু অপরাধ না করে বেয়াদব শুনবো? একবার ডিপলি ভেবে দেখতো, এমনটা মানা যায়? ও সোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। থাম ভাই, তোর মিমস তোর কাছে রাখ। কামাল সাহেবকে কে যেন একটা চেয়ার এনে দিল।
তিথির বাবা সহ ওই মেয়েগুলো ততক্ষণে এসে হাজির। এমনকি এই মেয়েগুলোর মা বাবারাও এসে গেছে। তার মানে পুরো ঘটনাটা এখন এই এলাকার চারপাশে ছড়িয়ে গেছে। মান সম্মান পুরো শেষ। দূর ভালো লাগে না, কি একটা কেরাঙ্কারিতে পড়লাম। ভাই আমাদের ডেকেছেন? এই ছেলেগুলোকে চেনেন? না, প্রথম দেখেছি। তিথি, তুই চিনিস? রোজ আমাদের পেছনে ঘুরঘুর করবে, চিনব না কেন? এই মেয়ে, সমস্যা কি আপনার? বারবার কেন একই কথা বলছেন? কবে দেখেছেন ঘুরতে? নিজেকে সামলান, না হলে আপনি মেয়ে বলে যতটা সম্মান পাচ্ছিলেন আর দেব না। আমি কথাটা শেষ করতেই সুজন এসে আমাকে একটা লাথি দেয়। আমি কিছুটা দূরে সরে এসে পড়ি। সুজনের দিকে তাকালাম। সুজন গালি দিতে লাগলো। নিজেকে আপাতত কন্ট্রোল করলাম। মাইন্ড গেমারদের রাগ দেখাতে নেই সব জায়গাতে। কামাল কিছু বলতে যাবে, ঠিক তখনই কয়েকটা গাড়ি এসে থামে সেখানে। সবাই সেদিকে তাকায়। পেছনে প্রাইভেট গাড়ি, সামনের বাইকে বসে আছে একজন ছেলে। মাথা থেকে হেলমেট খুলতেই সুজন বলল, সাকিব ভাই আসুন তাড়াতাড়ি। তারপর সাকিব নামের ছেলেটা বাইক থেকে নামলো। মাথা থেকে হেলমেট খুলে যখন আমার দিকে তাকালো, আমি কিছু সময় অবাক হয়ে রইলাম। সাকিব কোনো দিকে না তাকিয়ে সরাসরি সুজনের কাছে এসে দাঁড়ালো। কামাল সাহেবকেও দেখলাম সাকিবকে দেখে দাঁড়িয়ে যেতে। সাকিব বলল, কি রে সুজন, এতবার কল দিয়েছিস কেন? কি হয়েছে? সাকিব দেখো, এই ছেলে দুটো মুরাদ চাচার মেয়েকে খুব বিরক্ত করতো। আজকে সুজনেরা ধরে ওদেরকে পিটিয়েছে। ছেলেগুলো তিথিকে তুলে নিয়ে যাওয়ার কথা বলেছে। কি করব, ওদের পুলিশে দেবো? কামাল সাহেবের কথা শুনে সাকিব আমাদের দিকে তাকায়। আমি মাথাটা তার আগেই নিচু করে নিয়েছি। সাকিব আমার সামনে এসে বলল, ওই মাথা তোল, তোর চেহারাটা দেখি। তোর কত বড় সাহস, আমাদের এলাকায় এসে মেয়েদের বিরক্ত করিস? মুখটা দেখা শালা। সাকিব আমার মাথার চুল ধরে মুখ উপরে টেনে তুলল। সাথে সাথে আমার থেকে কয়েক হাত দূরে গিয়ে দাঁড়িয়ে স্যালুট করে বলল, স্যার আপনি এখানে? চারপাশে থাকা লোকজন তখন সাকিবের দিকে অবাক দৃষ্টিতে তাকাচ্ছে। কামাল আর সুজন আরও অবাক হয়ে তাকাচ্ছে সাকিবের দিকে। সাকিবকে কামাল বলল, তুমি এমন করছো কেন? ওই ছেলেরাই মেয়েদের জ্বালায়। কে বলেছে? সুজন, ওদের তো হাতে নাতে ধরেছে। সাকিব সাথে সাথেই সুজনের গালে পরপর দুটো চর বসিয়ে দেয়। কামালের দিকে হাত ওঠাতেই কামাল সরে গেল। সাকিব বলে, তোরা চিনিস ওকে? ওই তিথি কই? সামনে আন ওকে। তিথিকে সামনে আনা হলো। চারপাশে অনেক মানুষ তখন আমার দিকে তাকাচ্ছে। আমি মনে মনে হাসছি। সাকিবের সাথে পরিচয় অনলাইনে। ও ঢাকাতে একটা ছোট্ট পুলিশ লাইনে প্রধান ছিল। অনলাইনে পরিচয় বলতে লন্ডন থেকে সরকারি পর্যায়ে চাকরি পেতে সাকিবের সাথে তখন পরিচয় হয়ে ওঠে। আস্তে আস্তে ওকে আমি বড় পর্যায়ে নিয়ে আসি। দুজনে বেশ ভালোই কাটাচ্ছিলাম দিন। আমি দেশে আসতে আর তেমন কথা হয়নি সাকিবের সাথে। কি হয়েছে বল, সত্যি করে বলবি? না হলে আমি নিজেই সবাইকে মেরে ফেলবো। ওই বাকি মেয়েরা সামনে আয়। তুমি কেন এমন করছো? কে এই ছেলে? চুপ, আর একটা কথা বললে এখানে সবাইকে গুলি করে মারবো। কি হলো মেয়েরা, বলো কি হয়েছিল? আমরা বাড়িতে যাচ্ছিলাম, ওনাদের বাইক এসে সামনে থামে। কে কথা বলছিল আগে? আমার ওরা তোদেরকে খারাপভাবে কথা বলছিল? না। সাকিব আমার সামনে আসে, আমার দিকে তাকিয়ে বেশ নরম সুরে বলে, স্যার আমি আর কি বলবো, আপনি যা ইচ্ছে করতে পারেন, কেউ কোনো কথা বলবে না। চাইলে তিথিদের নিয়েও যেতে পারেন, কারো কিছু বলার সাহস নেই এখানে। কিন্তু ও কে? আমি এই ছেলেগুলোকে চাই। তোমার পুলিশ ফোর্সদের বলো এদেরকে তুলে নিয়ে যেতে, বাকিটা পরে আমি দেখব। কথাটা বলার সাথে সাথেই 5 জন ছেলে আমার পায়ের কাছে দৌড়ে চলে আসে। জোরে জোরে বলে, স্যার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আর কখনো কিছু করব না। বোঝা উচিত ছিল মেয়েরা মিথ্যে বলছে। স্যার বুঝতেই পারছেন, একটি হিরো হওয়ার জন্য এমন কিছু করেছি স্যার। আমি সুজনকে উঠতে বললাম। তিথির দিকে তাকিয়ে বললাম, মেয়েগুলোর গালে জোরে জোরে করে চর মারো। যেটা বলছি সেটা কর তাড়াতাড়ি। ওকে স্যার। সুজন গিয়ে তিথির গালে দুটো চর বসিয়ে দেয়। বাকি মেয়েদের গালেও চর বসিয়ে দেয়। তারপর মেয়েদেরকে বললাম ছেলেগুলোর গালে একটা করে চর দিতে। ওরা তাই করলো। আমার এমন শাস্তি দেওয়া দেখে রিফাত বোকার মতো দাঁড়িয়ে আছে। রিফাতকে বললাম, তোর কিছু করতে মন চাচ্ছে? চাচ্ছি। মেয়েগুলোর গালে কয়েকটা চড় বসাতে পারলে ভালো লাগতো, আর এই ছেলেগুলোর নাকে ঘুষে দিতে ইচ্ছে করছে। তাহলে দেরি কেন, যা কর। রিফাত তাড়াতাড়ি কাজ শুরু করে দেয়। মেয়েগুলো ভ্যা ভ্যা করে কান্না করছে। কামালের দিকে থাকলাম। কামালের কাছে এসে
ওর কাঁধে হাত রেখে বললাম, মেরে রেখে দিবি, কেউ খোঁজ পাবে না। আচ্ছা, তোকে নমিনেশন কে দিয়েছিল? চেয়ারম্যান। সাকিব, রিপোর্ট লেখো। কামাল মেম্বার গরিবদের টাকা মেরে ব্যাংকের টাকা জমা করেছে, তারপর দেখি তাকে কে নমিনেশন দেয়। এই রিপোর্ট তোদের এমপির কাছে যাবে, আর আমি পাঠাবো রিপোর্ট। বুঝতেই পারছিস কি হবে। আবির, তোর রাগ নেই? কিচ্ছু করবি না? করবো তো। এখানে থাকা দুজন লোক আর মহিলা যেন কি বলছিল? ওই যে ওরা। সাকিব। ওয়েট স্যার। সাকিব পুলিশদেরকে দিয়ে ওদেরকে সামনে আনে। একজন মহিলা আর দুজন পুরুষ ওদেরকে বললাম, কামালের কান ধর। চারজন গোল হয়ে কান ধরে দাঁড়া, একে অপরের কান শক্ত করে ধর। আর সুজন, তুই গিয়ে তিথির কান ধর। আর তিথি আরেকটা ছেলে, ওই ছেলে আরেকটা মেয়ের কান ধরে, গোল হয়ে দাঁড়া। ততক্ষণ যদি কেউ কান ছেড়েছিস তাকে এখানে গুলি করে মারব। সবাই কান ধরে দাঁড়ায়। ভয়ে সবাই কাঁপছে তখন। চারপাশে লোকজন ভিড় কমতে শুরু করেছে, কারণ এখন সবাই ভয় পেয়েছে আমাকে। সবাইকে বললাম, উঠবস করো। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর একটা পুলিশের কোমর থেকে পিস্তল হাতে নিতেই সবাই কান ধরে বসে উঠবস করতে লাগলো। আমি হাসতে লাগলাম, সবাইকে বলতে লাগলাম, আজকের পর কারো ওপর সব না জেনে দোষারোপ করবেন না। সবাই একই কথা বলছে আর উঠবস করছে। 10 বার হওয়ার পর থামতে বলি। সুজনকে বললাম, আমার বাইকে ফুল ট্যাঙ্কি তেল ভরে নিয়ে আয়। তারপর সবাইকে চলে যেতে বললাম। এতক্ষণ চারপাশে অনেক লোকের ভিড় ছিল, এখন আর সেখানে কেউ নেই। রিফাত বলল, ভাই রে, মনের মতো একটা শাস্তি দিয়েছিস। কাউকে মারলি না, অথচ এমন করে শাস্তি দিলি, সব সময় মনে রাখবে তোকে। সাকিবদের থেকে বিদায় নিয়ে বাইকে করে অর্ককে তুলে আনার ঠিকানায় পৌঁছলাম। একটা রুম, অর্ক চেয়ারে বসে আছে। ওই রুমে কেউ নেই। রিফাতকে বললাম, বাইরে থাক, আমি অর্কের সাথে কথা বলবো। আচ্ছা, মাথা গরম করবি না। অর্কের সামনের চেয়ারে বসে বসলাম। অর্কের মুখে টেপ লাগানো আছে। আমি উঠে টেপ খুলে দিলাম। অর্ক বলল, তুমি আমাকে এখানে তুমি এনেছো? কিন্তু আমি তো ওই ঘটনা কাউকে বলিনি, কেউ জানে না। তাহলে কেন তুলে এনেছো? সব বলবো, তার আগে একটা কথা বলি। সিদ্ধান্ত তোর, কাজ আমার। সো যা সিদ্ধান্ত নিবি সেটা ভেবে চিন্তে নিবি। আচ্ছা বলো। শ্রাবণকে তুই ভালোবাসিস? মানে এখানে শ্রাবণী কেন আসলো? উত্তরটা চেয়েছি, প্রশ্ন নয়। হ্যাঁ বা না বল, আর ভেবেই বল, কারণ সিদ্ধান্ত তোর, কাজটা আমার। ভালোবাসি। শ্রাবণী বসে। আরে গাদা, শ্রাবণীর কাজ দেখে কি তোর মনে হয় না সে আমাকে ভালোবাসে? অবশ্যই বাসে, না হলেও অনেক স্মার্ট ছেলে আশেপাশে ওর থাকে। সেসব রেখে কেন সে আমার সাথে ঘুরবে, থাকবে, কথা বলবে? কেন? যদি বলি শ্রাবণীর থেকে চলে যা, তাহলে? কখনোই না। আর শোন, এসব হুমকিতে ভালোবাসা কমবে না, বরং বাড়বে। আর আমি তো শ্রাবণীকে আমার করেই নিব। শোন, আমি না সহজে কারোর সাথে চ্যালেঞ্জ করি না, করলেই সেটা ঠিক জিতেই ছাড়ি। যা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। দেখি শ্রাবণীকে তুই কিভাবে তোর করে নিস। শ্রাবণী আমারই হবে, এটা শিওর ধরে রাখো। ওকে, সিদ্ধান্ত তোর, কাজটা আমার। ওকে, আমার সিদ্ধান্তে আমি শ্রাবণীকে আমারই করব। পারলে তুমি কাজ করে দেখিও। কালকে তো তোমাদের বাসায় যাচ্ছি, যদি ক্ষমতা থাকে তবে শ্রাবণীকে কাল আমার থেকে দূরে রাখিও। এটা কিন্তু প্রশাসনের ক্ষমতা না, ভালোবাসার ক্ষমতা দেখাতে চাই। অর্ককে পাঠিয়ে দিলাম। চাইলে ওকে মেরে বোঝাতে পারতাম, তাহলে মজা হতো না। ভালোবাসার মাইন্ড গেমে একছত্র আধিপত্যে কোনো মজা নেই। প্রতিদ্বন্দ্বী না থাকলে খেলাটা জমবে না। এবার কেবল শ্রাবণীকে আমার মতো করে খেলানোর পালা। চলে আসলাম সেখান থেকে। রিফাত বাইক চালাচ্ছে, আমি পেছনে বসে আছি। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে। রিফাত প্রশ্ন করলো, আচ্ছা আবির, তুই আসলে কি করিস? কোনো বড় নেতা? না মানে সবাই তোকে স্যার স্যার বলছে, ঘটনা কি? বলবো সব পরে, যখন সময় হবে তখন। তুই শ্রাবণীকে ভালোবাসিস? জানি না। ভালোবাসিস না তুই? কিভাবে বুঝলি? কেউ কাউকে ভালোবাসলে তার বেলাতে উত্তর জানি না কখনো হয় না। জানি না শব্দটা তখনই হয় যখন ভালোবাসা নিয়ে কনফিউজড কিংবা উত্তর দিতে দ্বিধায় পড়ে, তখনই জানি না হয়। তুই কি তবে শ্রাবণীকে ভালোবাসিস না? যদি বাসতি তবে অ্যান্সার হতো বাসি, বা না বাসি না, বা তোর উত্তর জানি না। কেন? রিফাতের কথা শুনে চুপ হয়ে গেলাম। আসলে শ্রাবণীকে ভালোবাসি আমি, সে জানি না। তবে শ্রাবণীকে আমার লাগবেই। কেবল ওর বাবার অহংকারটাকে নষ্ট করতেই হবে।
আর অর্কের দেওয়া চ্যালেঞ্জটা আমার পূরণ করতেই হবে। আচ্ছা, শ্রাবণী কি আমাকে ভালোবাসে? এটার উত্তর আমাকে আগে খুঁজতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে পকেটে থাকা ফোন বাজা শুরু করলো। আমি বের করতেই দেখি সেই আননোন নাম্বার। রিসিভ করলাম। হ্যালো বলছি, কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ আসছে না। আমি ফোন কেটে দিলাম। আবারও কল আসলো। রিসিভ করার পর আবারও চুপচাপ। আমি বললাম, কি সমস্যা আপনার? কে আপনি? সাহস থাকলে সামনে আসুন, লুকিয়ে ভালোবাসার তো কিছু নেই। ফাজিল মানুষ। ফোন কেটে দিলাম। কয়েক সেকেন্ড পর নাম্বার থেকে মেসেজ আসলো। সেখানে লেখা, মিস্টার আবির সাহেব, এত তাড়া কিসের আমাকে দেখার? আর শোনো, মাঝে মাঝে প্রকাশ্যে না থেকে লুকিয়ে ভালোবাসার পরিধি বিশাল হয়। তুমি বুঝবে না, তুমি তো গাধা। তবুও গাধাটাকে ভালোবাসি। কবে যে তুমি আমার জন্য এতটুকু করবে, অপেক্ষা করো কেবল। দেখা হবে খুব তাড়াতাড়ি। মেসেজটা পড়ার পর মাথা কেমন চক্কর মারা শুরু করেছি। এমনিতেই শ্রাবণীকে কিভাবে আমার করব সেটা নিয়ে চিন্তায় আছি, আর এটা হলো আর একটা ঝামেলা। বাড়িতে আসার আগে ডক্টরের কাছে গেলাম। রিপাতের মুখ থেকে হালকা রক্ত বের হয়েছিল। সেটা ডক্টরকে দেখিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় বেশ সাজসজ্জা চলছে। রিপাতকে বললাম, আচ্ছা একেবারে খেয়ে যা। ওকে, আর শোন, যারা নম্বরটা ম্যানেজ করে দিস তো। ওর ফেসবুক আইডি আছে আমার কাছে, নাম্বারটা নিতে ভয় করছে। আচ্ছা, পরে এই ব্যাপারে কথা বলবো, চল খেতে যাই। বাইক রেখে বাড়ির মধ্যে প্রবেশ করলাম। সোফাতে শ্রাবণী, আর শ্রাবণীর অনেকগুলো বান্ধবী বসে আছে। সাথে রিয়া ভাবি, মানে নতুন ভাবিও বসে আছে, আড্ডা দিচ্ছে। আমি বাড়িতে প্রবেশ করতেই শ্রাবণী আমার দিকে তাকালো। আমি ওদের সামনে সোফায় গিয়ে বসলাম। শ্রাবণীকে শুনিয়ে শুনিয়ে অর্পিকে বললাম, অর্পি, তোমার সাথে আমার কথা আছে, দেখা করবো হোম। আর শোনো, তেমন সাজবে না, তোমাকে এমনিতেই অনেক বেশি সুন্দর লাগে। একটা কথা বলি, তোমার যতগুলো বান্ধবী আছে সবগুলোর মধ্যে তুমি একটু বেশি মিষ্টি দেখতে। ঔষধ কিনে দিও হুম। ওষুধ কেন? আরে তুমি যে এত মিষ্টি, তা তোমার পাশে থাকলে ডায়াবেটিস হবে না? তখন তো ডায়াবেটিস রোগী হয়ে মারা যাবো। কি যে বলেন আপনি। কথাগুলো বলে উঠে দাঁড়ালাম। শ্রাবণীর দিকে তাকালাম। শ্রাবণী আমার দিকে গম্ভীর দৃষ্টিতে চেয়ে আছে। আহা, আব আয়েগা মজা, রুকো যারা, সবর করো, পিকচার আমি বাকি হে শ্রাবণী। আমি খাবার টেবিলে এসে বসলাম। বাড়িতে সবাই যে এত ব্যস্ত, কেউ কেয়ারই করলো না আমি না খেয়ে আছি। কয়েকবার আম্মুকেও ডেকেছি ক্ষুধা লেগেছে বলে, কিন্তু ওনারাও কোনো পাত্তা নেই। থাকবে কি করে? কাল বউ ভাত, রিয়াদের বাড়ি থেকে লোকজন আসবে। ব্যাপারটা আসলেই ব্যস্তময়। আমি আর রিফাত উঠে যাব, তখনই দেখি রান্নাঘর থেকে খাবারের প্লেট নিয়ে জান্নাত আপু আসছে। যাক বাবা, কেউ তাহলে বুঝলো আমি ক্ষুধার্ত। আচ্ছা, জান্নাত আপুকে দিয়ে যদি শ্রাবণীকে রাখানো যায় কেমন হবে? আপনি আবার কষ্ট করতে গেলেন কেন? চুপচাপ খাও, সকালে বেরিয়েছিলে, বিয়ের যে কত কাজ সেদিকে খেয়াল আছে? আপনি বেড়ে দিন না একটু, যখন চলে যাব তখন আর জ্বালাবো না। কোথায় যাবা? আপনার থেকে অনেক দূরে। আমার থেকে? আবারও ফ্লার্ট করছো? থাক, কিছু বলবো না। নিলয়, তুমি এমন কেন? কেমন? উদ্ভট, প্লে বয় টাইপ। কি? হাই হাই, আমি কোনোদিনও কোনো মেয়েকে টিস পিস করিনি, আর আমার 7-8টা জিএফও নেই। গফ নেই, বাট মেয়েদের সাথে ঠিকই টাঙ্কি মারো। তোমার চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে। আমারও। কথাটা বলি জান্নাত আপুর লম্বা কালো রেশমি চুলগুলো টেনে দিলাম। সাথে সাথেই জান্নাত আপু আমার চুল ধরে টেনে দিল। দুজনে হাসাহাসি করছি আর এমন মিষ্টি মজা করছি। আর ওদিকে দুজন মানুষ বেশ তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। একজন শ্রাবণী আর অন্যজন রিফাত। রিফাতের আবার কি হলো? যাই হোক, শ্রাবণীর উপর কাজ হচ্ছে। শ্রাবণী বসা থেকে উঠে চলে গেল ওপরের ঘরে। আমি আর কি মনে মনে হাসছি আর খাবার খাচ্ছি।